বাপি বড় বাপি 3 পিস রাখছে প্রতিদিনের মতোই আজকেও আমার যে প্রেজেন্টেশন তার প্রথম স্লাইডে তোমরা একটা কোড দেখতে পাচ্ছ। আমি যেটা করে থাকি, তোমাদের আগের ক্লাসগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি শুরুটা করি কারো একজনের কোড দিয়ে। তো আমি বলবো যে আগের দিনের মতোই, আগের দুদিন যেরকম তোমরা বলেছিলে যে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তার নামটা যদি কেউ একজন টাইপ করো, সেখান থেকে আমরা শুরুটা করব। একদম নেলসন ম্যান্ডেলা। কে ছিলেন ইনি? কোথাকার রাষ্ট্রপতি ছিলেন বলো দেখি। তো এই নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ সবাই লিখেছো, আমেরিকা সাউথ আফ্রিকার লোক ছিলেন। এবার এনার কোডটা দিয়ে আমরা শুরু করছি এই কারণেই, আমরা কোডটা একটু দেখো। ইফ ইউ টক টু আ ম্যান ইন এ ল্যাঙ্গুয়েজ হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট গোজ টু হিজ হেড, ইফ ইউ টক টু হিম ইন হিজ ল্যাঙ্গুয়েজ দ্যাট গোজ টু হিজ হার্ট। তাহলে এই যে হেড আর হার্ট, সায়েন্টিফিক্যালি আমরা সমস্ত কিছু আমাদের হেড দিয়েই করি, মানে আমাদের ব্রেন যেটাকে বলছি। কিন্তু আমরা কিন্তু দেখো ইংরেজি পড়ছি, ইংরেজি ভাষা, সাহিত্যকে তো আমরা হৃদয়ে ধারণ করি, তাই না? আমাদের হার্টেরই ব্যাপার। এখানে তো আর ওই ব্যাপারটা আসছে না যে না মাথা দিয়ে আমরা বুঝবো। অবশ্যই মাথা দিয়েই বুঝবো, ব্রেনই কাজটা করবে, কিন্তু কি হবে, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তাহলে এই যে নেলসন ম্যান্ডেলা কথাটা বলেছেন যে তুমি যদি কোনো ব্যক্তির সাথে কথা বলো যে ভাষা সে বুঝতে পারে, তাহলে কি হবে? তাহলে সেই ব্যক্তি সেই কথাগুলো কোথায় ঢুকবে? তার হেড, মানে তার ব্রেনে ঢুকবে। ইফ ইউ টক টু হিম ইন হিজ ল্যাঙ্গুয়েজ, যদি তার ভাষায় তার সঙ্গে কথা বলো, তাহলে সেটা সে তার হৃদয়ে প্রবেশ করবে। তার মানে কি, আমরা আমাদের নিজস্ব ভাষায় যখন কোনো কিছু শিখি, কোনো কিছু বুঝি, সেটা কিন্তু আমাদের নিজেদের মনের ভিতর গেঁথে যায়। তাহলে আমি তোমাদের পড়াচ্ছি ইংরেজি, কিন্তু যদি আমি ইংরেজিতে পড়াই, হয়তো তোমাদের সেটা, যেহেতু তোমরা ইংরেজি বোঝো, আন্ডারস্ট্যান্ড, তাহলে কি হবে, মাথায় ঢুকবে, কিন্তু হৃদয়ে তুমি ধারণ করতে পারবে না, বা তোমরা ধারণ করতে পারবে না। তো সেই হিসেবেই আমরা ইংরেজিটাও বাংলা মাধ্যমেই পড়ছি বা শিখছি। এবং আজকের আমাদের যে বিষয়, লাস্ট দুদিন আমরা গ্রামার করেছিলাম, কিন্তু আজকে আমরা একটু অন্য কিছু পড়বো। দেখা যাক, নেক্সট স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো আমরা আজকে কি পড়তে চলেছি। এই দেখো, আমরা পড়বো হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এটা কোথাকার টপিক না, আমাদের যে ইংলিশে আমাদের পেডাগজি রয়েছে, সেখান থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ঠিক আছে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন তোমরা এর আগে হয়তো বাংলা পেডাগজি পড়েছো, শিশু মনস্তত্ত্ব, এবং সেখানেও তোমরা এটা পড়ে থাকবে। আর ইংরেজিতে আমি আজকে তোমাদেরকে পড়াবো। এবার যেহেতু সিডিপি তোমাদের আলাদা ক্লাস হবে বা হয়েছে ইতিমধ্যে, তাই আমি চেষ্টা করব অল্পের মধ্যে বলতে, যাতে পুরো বিষয়টাকে আমরা কভার করতে পারি। আচ্ছা, আমাদের এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন আজকে পড়তে গেলে আমাদের জানতে হবে কি কি আছে আমাদের সিলেবাসে। তাহলে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের এই দেখো, এই জিনিসগুলো রয়েছে। চ্যাপ্টার 1 কি আছে? লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তারপরে চ্যাপ্টার 2 কি আছে? প্রিন্সিপালস অফ লার্নিং, সরি, ল্যাঙ্গুয়েজ টিচিং। চ্যাপ্টার 3 কি আছে? রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে। তারপরে চ্যাপ্টার 4, critical perspective on the role of grammar in learning language for communicating ideas verbally and in written form. ঠিক আছে। চ্যাপ্টার 5 কি আছে? challenges of teaching language in a diverse classroom, language difficulties, errors and disorders. তাহলে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে,
চ্যাপ্টার 6 আছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, 7 এ আছে টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন, 8 এ আছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, মানে যেটাকে এখন টিএলএম বলা হতো, এখন কি বলা হয়, এখন এলটিএম বলা হয়। এলটিএম এলটিএম বলা হয়, মানে টার্মটাকে চেঞ্জ করা হয়েছে। আর চ্যাপ্টার 9 এ আছে রেমেডিয়াল টিচিং। তাহলে এই কটার মধ্যে আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমরা চ্যাপ্টার 1টাকে আজকে একটু পড়বো। তাহলে চলো শুরু করা যাক। চ্যাপ্টার 1 এর ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন দিয়ে আমরা শুরু করছি। দেখো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, স্ক্রিনের ছবিটা নিশ্চয়ই আমরা কম বেশি সবাই চিনি। এটা কি? এটা আমাদের হিউম্যান ব্রেন। প্রতিটা প্রাণীরই ব্রেন আছে, তোমরা এটা সবাই জানো, কিন্তু আমাদের হিউম্যান ব্রেন বলা হয় যে সব থেকে বেশি ডেভেলপড, তাই তো? আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, অন্য প্রাণীদের থেকে আমরা অনেক এগিয়ে। তাহলে এই আমাদের যে ব্রেনের ভেতরের জিনিসগুলো রয়েছে, পুরো বিষয়টা আমরা আজকে পড়বো না, আমরা শুধু আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু পড়বো। এই দেখো, এই যে অংশটা, এই অংশটা, দাঁড়াও এক সেকেন্ড, আমি এই অংশটা, এই যে পিঙ্ক কালারের, এটা কি বলছে? প্রাইমারি অডিটরি এরিয়া। অডিটরি মানে আমরা যেটা দিয়ে শুনতে পাই। তাহলে আমরা এটা মানে প্রাইমারি কি, প্রাথমিকভাবে এটা দিয়ে শুনতে পাই, এই অংশটা দিয়ে শুনতে পাই। তাহলে শুধু শুনতে পেলেই তো হবে না, শুনতে পেয়ে সেটাকে কি করতে হবে, আমাদেরকে প্রসেস করতে হবে। এই যে অংশটা, তারপরে হালকা গ্রিনিশ কালার দিয়ে দেখানো আছে, এটাকে কি বলছে? এটাকে বলছে ওয়ার্নিক্স এরিয়া। ওয়ার্নিক্স এরিয়া কি করে? ইনভলভড ইন আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিচ। আমরা কম্পিউটার মোবাইল প্রত্যেকেই চালাই। আমরা কি দেখি যে আমরা মোবাইলের টাচ স্ক্রিনের মাধ্যমে কিপ্যাড খুলি, কিপ্যাড খুলে কোনো একটা কিছু টাইপ করি, বা কম্পিউটারের কিবোর্ড থেকে কোনো ইনপুট দিই, বা মাউস দিয়ে কোনো ইনপুট দিই, সেই ডেটাটা কিন্তু কম্পিউটার রিসিভ করে। রিসিভ করলো কিসের মাধ্যমে? ওই যে বললাম, কম্পিউটার হলে কিবোর্ডের সাহায্যে দিলাম বা মাউসের সাহায্যে দিলাম। তো ইনপুটটা দেওয়ার পরে কি হলো, ও প্রসেস করলো, প্রসেস করে আমাদের আউটপুট দেয়। ঠিক আমাদের হিউম্যান ব্রেনও তাই, এইটা দিয়ে রিসিভ করলো, এই যে প্রাইমারি অডিটরি এরিয়া, এটা আমাদের ঠিক মানে কানের ঠিক ওপরটায় থাকে, মানে ওইখান দিয়ে আমরা শুনলাম, ওই গোলাপি অংশটা দিয়ে আমরা শুনলাম, শুনে এখানে আমরা কি করছি, আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিচ, অর্থাৎ আমরা যে কথাটা শুনতে পেলাম সেটাকে বুঝতে পারি, প্রসেস করতে পারি। তারপরে কি আছে? তারপরে দেখো আর্কুয়েট ফ্যাসিকিউলাস, এই যে তারের মতো দেখতে পাচ্ছ রেড কালারের, আমি যেগুলো দিয়েছি সেগুলো নয় কিন্তু, এই যে এই যে এই যে এই জিনিসগুলো, এইগুলো কি করছে, এইখান থেকে আমাদের ওয়ার্নিক্স এরিয়া থেকে প্রসেস হওয়া ডেটাটা বা তথ্যটা নিয়ে চলে যাচ্ছে আরেকটা জায়গায়। এই জায়গাটা, এই জায়গাটার নাম কি? ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়া, ব্রোকাস এরিয়া মানে এখানটা কি হবে, এই ডান দিকে দেখো লেখা আছে, ব্রোকাস এরিয়াতে ইনভলভ ইন প্রোডাকশন অফ স্পিচ অ্যান্ড স্পিচ সাউন্ড। তাহলে কি করলো, ব্রোকাস এরিয়াতে গিয়ে ওই যে প্রসেস হওয়া ডেটা, মানে আমি যেটা শুনলাম সেটা বুঝলাম এবং তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দেবো, সেটা কিন্তু এই ব্রোকাস এরিয়া থেকে প্রসেস হয়ে আমাদের চলে যায়, আমরা মুখের সাহায্যে বলি বা লিখে প্রকাশ করি, যাই করি। এখানে আরেকটা জিনিস দেখে নাও, মোটর কর্টেক্স কন্ট্রোলস দ্য মুভমেন্টস অফ মাসেলস। মাসেল মানে আমাদের যে পেশি, সেই পেশিগুলোকে কন্ট্রোল করে, তার নাড়াচাড়াকে, মানে আমাদের ঠোঁট নাড়াতে গেলে, জিভ নাড়াতে গেলে প্রতিটা পেশির সাহায্যে নড়ছে, সেটাকে কন্ট্রোল করছে কিন্তু আমাদের এই মোটর কর্টেক্স এরিয়াটা, এইগুলো। এবং ওরা কন্ট্রোল করে বলেই আমরা ভাষায় প্রকাশ করতে পারি কথাগুলো, আমাদের মনের ভাব। তাহলে এই যে ব্যাপারটাই ব্রেন, এই গোটা ব্রেনটা আমাদের কি করে না, আমাদের যে স্পিচ, আমাদের ভাষা, সেটাকে কন্ট্রোল করে। বা পরোক্ষভাবে বলা যেতে পারে এই ব্রেনটাই আমাদের লার্নিং বলো, অ্যাকুইজিশন বলো, যাই আমরা বলি, সবগুলোই কিন্তু এই ব্রেনই কন্ট্রোল করে। তাহলে ব্রেন সম্বন্ধে আমরা জানলাম, কেন জানলাম? কারণ একটা হিউম্যান চাইল্ড যখন ছোট থাকে তখন কিন্তু ব্রেন ফুললি ডেভেলপড হয় না, আমরা জানি এটা। আস্তে আস্তে যত দিন যায় তার ব্রেন ডেভেলপ হয় এবং সে ভাষা শেখে, বিভিন্ন ইন্টারাক্ট করতে শেখে, মিথস্ক্রিয়া যেটাকে বলে, সমাজের সব মানুষের সাথে সে মিথস্ক্রিয়া করতে শেখে। তাহলে এই যে আমাদের ব্রেন, এর কোথায় কি হয় তোমরা বুঝলে। এই যে পার্টগুলো আমি দেখালাম, এই পার্টগুলো কিন্তু ছোটবেলায় এমটি থাকে, মানে খালি থাকে। এবার খালি থাকে মানে কি একদম ব্ল্যাঙ্ক থাকে? ওই হিসেবে নয়, মানে এইগুলোর মধ্যে কোনো ডেটা সেভাবে থাকে না, ও ক্রমশ ডেটা গ্রহণ করতে থাকে, রিসিভ করে সেগুলোকে প্রসেস করে ও শিখতে থাকে, এবং সেগুলো প্রকাশ করার মাধ্যমই হলো আমাদের ভাষা। তাহলে এই অবধি তোমাদের বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো,
আমি ভাষা ভাষা অনেকক্ষণ ধরে বলছি, ভাষা জিনিসটা কি। উপরে আমরা দেখতে পাচ্ছি ডেফিনিশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার সংজ্ঞা। ভাষার সংজ্ঞা কি দেওয়া যায়, বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন ভাবে বলেছেন। আমরা একদম যদি সিম্পলি বলতে চাই তাহলে এইটা বলা যেতে পারে, a language is a system of communication which consists of a set of sounds and written symbols which are used by the people of a particular country or region for talking or writing. আচ্ছা, পার্টিকুলার কান্ট্রি অর রিজন কেন বলছে? কারণ আমরা খুব ভালোভাবে জানি বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে কিন্তু আমাদের আর জানতে বাকি নেই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস। আমরা বাংলায় কথা বলছি, আমাদের আশেপাশে যদি চলে যাই আমরা বাংলারই অনেক রকম ভাষার প্রকারভেদ দেখতে পাবো, উপভাষা, আঞ্চলিক ভাষা। তারপরে হিন্দি আছে, তামিল, তেলেগু, মালায়ালাম, মানে কত ভাষা রয়েছে আমাদের দেশেই। আবার আমাদের দেশের বাইরে চলে গেলে আমরা ইংরেজি, যেটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ছি। ইংরেজি ছাড়াও আরো কত ভাষা আছে, ফ্রেঞ্চ আছে, হ্যাঁ, রুশ আছে, চাইনিজ আছে, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। তাহলে এটা কেন বলছে যে পার্টিকুলার কান্ট্রি আর রিজন? বোঝা গেল যে না, ভাষা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, একই রকম ভাষা কিন্তু গোটা পৃথিবীর নয়। এবার ব্যাপারটা কি, ভাষাটা হয়তো আলাদা, মানে সেই ভাষায় ব্যবহৃত শব্দগুলো আলাদা আলাদা, ভাষা ভেদে ভিন্ন ভিন্ন, কিন্তু ব্যাপারটা সেই একই। আমাদের মুখ দিয়ে ভাষা উৎপন্ন হবে বা আমরা লিখে প্রকাশ করবো সেটাকে কিছু সিম্বলের সাহায্যে, এবং সেটা আরেকজন বুঝতে পারবে। এবার কথা হচ্ছে কারা বুঝতে পারবে, সেইটা বুঝতে গেলে আমাদের এইখানে চলে আসতে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? প্রথম ভাষা, ফার্স্টের বাংলা প্রথম। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ আ পারসন লার্নস ফ্রম বার্থ, তো জন্ম থেকে যে ভাষা মানুষ শেখে, অফেন কল দ্য মাদার টাং অর নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ শব্দটা তোমরা চিনে থাকবে, আমাদের যখন ব্রিটিশরা ছিল তখন আমাদেরকে নেটিভ বলে গালাগাল দিত। হ্যাঁ, তো এই মাদার টাং মানে আমাদের মাতৃভাষা বা আমাদের স্থানীয় ভাষা, এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কি বলছে, ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দে আর মোস্ট কমফোর্টেবল উইথ অ্যান্ড ইউজ মোস্ট ন্যাচারালি। এই ভাষাতেই কিন্তু সেখানকার মানুষ, মানে যেখানকার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলছি, সব থেকে বেশি কমফোর্টেবল। কমফোর্টেবল মানে কি, আমি যদি বলি এখন তোমাদের সাথে ইংরেজিতে কথা বলবো, তোমরা হয়তো বলবে, আমিও হয়তো বলবো, কিন্তু সত্যি কথা বলতে আমরা কি স্বাচ্ছন্দ্য বোধ করবো, কমফোর্টেবল বোধ করবো? করবো না। কারণ আমাদের তো ইংরেজিটা শিখে বলতে হচ্ছে, আর আমার যেটা মাতৃভাষা, মাদার টাং, সেটা কিন্তু আমি ছোটবেলা থেকে বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, ওটা বলতেই ভালোবাসে। তাই ন্যাচারালি শব্দটাও আসছে, কি ন্যাচারালি মানে একদম স্বাভাবিকভাবে। Some people grow up speaking multiple languages from birth and may have more than one first language. আচ্ছা, আমাদের দেখবে কিছু বন্ধু বান্ধব আছে যারা হয়তো একটু শহরের দিকে থাকে, বা কেউ হয়তো একটু বাইরে চলে গেছে, আমাদের এখানে বাড়ি ছিল দিল্লি চলে গেছে কি জয়পুর চলে গেছে, তারা দেখবে তাদের মাতৃভাষা কি? বাংলা। আমাদের এখানে ছিল বাঙালি সে, কিন্তু সে দিল্লিতে গিয়ে বা জয়পুরে গিয়ে দেখা গেল সে হিন্দিতে কথা বলছে। তাহলে হিন্দিটা কি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? যদি ও প্রথম থেকেই মানে জন্মের পর থেকে দেখা গেলো বাঙালি হওয়া সত্ত্বেও এমন একটা পরিবেশে থাকছে যেখানে পরিবারের সাথে কথা বলছে বাংলাতে, কিন্তু তার সাথে পারিপার্শ্বিক সামাজিক যে কথোপকথন সেগুলো হিন্দিতে বা অন্য ভাষাতে হচ্ছে, তখন তাহলে কিন্তু তার দুটো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এই যে বলছে অ্যান্ড মে হ্যাভ মোর দ্যান ওয়ান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কোনটা? যে ভাষাতে আমরা সবসময় কথা বলি, আমাদের জন্ম থেকে যে ভাষা আমাদের সঙ্গে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কি বোঝা যাচ্ছে তো? সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? একটু মেসেজ করবে কেউ যে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড শব্দটা মানে কি? দ্বিতীয়। দ্বিতীয় ভাষা, দ্বিতীয় ভাষা। তাহলে স্যার আপনি যে বললেন বাংলা হিন্দি দুটো ভাষা তো হয়ে গেল, আবার দ্বিতীয় কি করে আসছে? ওই যে বললাম, বাংলা হিন্দি বা বাংলা সহ আরেকটা ভাষা যখন আমরা জন্ম থেকেই বলে আসছি, তখন আমাদের দুটোই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরবো আমরা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? যেটা আমরা জন্মের সূত্রে পাইনি বা আমাদের শিখতে হয় অন্য জায়গা থেকে। কি বলছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ আ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন অ্যাডিশন টু ওয়ানস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে সাথে অ্যাডিশন মানে অতিরিক্ত ভাবে বলতে হয় বা শিখতে হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মে বি এ নেইবারিং ল্যাঙ্গুয়েজ। নেইবারিং মানে কি? প্রতিবেশী, প্রতিবেশী ভাষা। প্রতিবেশী ভাষা আবার কি জিনিস? মানে আমাদের যে ভাষাটায় আমরা কথা বলছি, আমাদের মাতৃভাষা, তার পাশাপাশি কোনো একটা ভাষা আমাদের বলতে হয়, সেই জন্য তাকে বলা হচ্ছে নেইবারিং ল্যাঙ্গুয়েজ। নেইবারিং ল্যাঙ্গুয়েজ
এই কারণেই বলা হচ্ছে আমাদের পাশের লোক যেমন প্রতিবেশী হয়, ভাষাটাও সেরকম আমাদের নেবারিং ল্যাঙ্গুয়েজ। অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার্স হোম কান্ট্রি, সেটা হতে পারে আমাদের দেশের ভাষা, মানে এই যে আমাদের দেশে কি কি ভাষা আছে তোমাদের বললাম, প্রচুর ভাষা রয়েছে, সেই রকম একটা ভাষা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে। অর এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন মানে বিদেশি ভাষা। আচ্ছা, তাহলে আমাদের দেশে কি ভাষার অভাব ছিল যে আমরা ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ছি? কেন পড়ছি? এটা বারবার বলেছি, আবারও বলছি, কারণ আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কেন শিখবো? যাতে আমাদের কাজে আসে, ভবিষ্যতে আমরা ওটা ব্যবহার করতে পারি বা ব্যবহার করার প্রয়োজনীয়তা পড়তে পারে। তাহলে আমি যদি দেশের মধ্যে থাকি, আমি হয়তো বাংলা শিখলাম, মানে বাংলা তো আমার মাতৃভাষা, সঙ্গে হিন্দিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়লাম। দেশের ভিতরে মেবি কাজ চলে যেতে পারে, হয়তো তুমি সাউথে চলে গেলে, সেখানে গিয়ে সবাই অন্য ভাষায় কথা বলছে, কেউ তামিল কেউ তেলেগু, কিন্তু তুমি হিন্দি বললে তারা কম বেশি বুঝতে পারলো, তোমার কাজ মিটে গেল। কিন্তু আমি যদি চলে যাই বাইরে, দেশের বাইরে, দেখা গেল আমি চলে গেলাম চায়না, আমি তো চাইনিজ জানি না, তাহলে ওখানে গিয়ে আমি কিভাবে কথা বলবো? বাংলা তো চলবে না, আমার প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা হিন্দি, চলবে না। তাহলে কোন ভাষায় কথা বললে ওরা বুঝবে? ওদের দেশেও কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা পড়ানো হয়, বা অন্য ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশটা পড়ানো হয়। তাহলে ইংলিশটা মোটামুটি পৃথিবীর সমস্ত দেশে পড়ানো হয়। কারণ কি? কারণ গ্লোবালাইজেশন। কারণ এক দেশের মানুষ আরেক দেশে যখনই যায় বা কথা বলে, কোনো কারণে তাদের যে কথোপকথন হয়, সেগুলো সবই ইংরেজিতে করা হয়, এবং সেই কারণে গোটা পৃথিবী জুড়ে ইংরেজি ভাষাটাকে পড়ানো হয়, শেখানো হয়, যাতে আমরা আমাদের কি হয় অসুবিধা না হয় এবং আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলতে পারি। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা বোঝা গেল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা একটাই পড়বো, ইংলিশ, মানে আমরা পড়ে এসেছি, আমরা পড়াবো। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো এখানে কি আছে, মনোলিঙ্গুইজম, হ্যাঁ, বাইলিঙ্গুয়ালিজম এবং মাল্টিলিঙ্গুয়ালিজম। এই কটা কি জিনিস? মনো মানে আমরা জানি কার্বন মনোক্সাইড পড়েছো, মনো মানে এক, বাই মানে দুই, সায়েন্স এগুলো ভালো পড়েছো, ঠিক আছে। আর মাল্টি মানে অনেক, মাল্টিমিডিয়া, এটাকে আমরা বলেছি। তাহলে মনো মানে একটা ভাষা, monolingualism refers to the ability to use only one language, তাহলে একটা ভাষা ব্যবহার করতে পারে যে যে লোক বা যে ব্যক্তি, তাহলে তারা এই এর মধ্যে পড়ছে। তারপরে কি আছে? বাইলিঙ্গুয়ালিজম, এটা কি? যে একের বেশি বা দুটো, যেমন ধরো আমি তোমাকে একটু আগে বললাম তোমাদের যে বাংলার সাথে সাথে যদি আমরা হিন্দিটাও বলি, তাহলে সেটা বাইলিঙ্গুয়ালিজম, ঠিক আছে। রেফার্স টু দ্য এবিলিটি অফ ইউজিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, it is one's capability of using his native language along with another with equal level of competency, মানে বুঝতে হবে, আমি বলতে পারি মানেই যে আমি কিন্তু বাইলিঙ্গুয়ালিজমের মধ্যে পড়ছি তা নয়, কারণ আমাকে দুটোতেই সমান দক্ষতা থাকতে হবে, কম্পিটেন্সি থাকতে হবে। কম্পিটেন্সি মানে কি? কম্পিটেন্সি মানে দক্ষতা, মানে আমি বাংলা ভাষায় যতটা দক্ষ, ঠিক ওটাতেও ততটা দক্ষ হতে হবে আমাকে, তাই তো? মানে দুটো ভাষাকেই সমানভাবে ব্যবহার করার দক্ষতা বা যোগ্যতা আমার থাকতে হবে, তবে আমি বাইলিঙ্গুয়ালিজমের মধ্যে পড়ছি। এবার চলেছে মাল্টিলিঙ্গুয়ালিজম। অ্যাকচুয়ালি যদি খেয়াল করো, আমাদের গ্রাম সাইডের বাইরে যে সমস্ত শহরগুলো আছে, বড় বড় মেট্রোপলিটন সিটি, সেখানে দিল্লি, কলকাতা, মুম্বাই নাম দিয়েছে, চেন্নাই, এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ সাইমultaneously। নো ওয়ান ক্যান সে ফর শিওর হাউ মেনি পিপল আর মাল্টিলিঙ্গুয়াল, মানে কেউই বলতে পারে না যে কত লোক আছে বহু ভাষাভাষী, কারণ ওদেরকে থাকতে হয় মিলেমিশে। কেউ হিন্দি বলতে ভালোবাসে, মানে তার মাতৃভাষাটা হয়তো হিন্দি, কারো মাতৃভাষা তামিল, তো একে অপরের ভাষায় কথা বলছে তাকে বোঝানোর জন্য, বা প্রত্যেকে প্রত্যেক ভাষাটা শিখে নিচ্ছে। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজমের মধ্যে কতজন পড়ে কেউ জানে না, বাট এ রিজনেবল এস্টিমেট ইজ দ্যাট অ্যাট লিস্ট হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ ইন দিস ক্যাটাগরি। তাহলে কি বলছে? পৃথিবীর অর্ধেক জনসংখ্যাই মাল্টিলিঙ্গুয়ালিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ দাস বাই নো মিনস এ রেয়ার ফেনোমেনা, মানে এটা খুব রেয়ারের বাংলা কি বলা যেতে পারে? রেয়ারের বাংলা বলা যেতে পারে যে কোনো ব্যতিক্রম ধর্মী ঘটনা নয়, কিন্তু এটা কমন ব্যাপার, এটা প্রত্যেকেই মাল্টিলিঙ্গুয়ালিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু ফ্রাঙ্কোইস গোর্জিয়ান, দিস হ্যাজ বিন দ্য কেস অ্যাজ ফার ব্যাক অ্যাজ উই হ্যাভ রেকর্ড এনি ল্যাঙ্গুয়েজ ইউজ। তাহলে একটা ভাষাভাষী মানুষের সংখ্যার থেকে
মাল্টিলিঙ্গুয়ালিজমের মধ্যে পড়ে এরকম মানুষের সংখ্যা সবসময় বেশি হয়, মানে এটা এই ফ্র্যাঙ্কোইজ ব্রোজিয়ানের মতে উনি এটা বলছেন আর কি। তারপরে কি আসছে, এই তিনটে জিনিস বোঝা গেল, মনোলিঙ্গুয়ালিজম, বাইলিঙ্গুয়ালিজম এবং মাল্টিলিঙ্গুয়ালিজম মোটামুটি বোঝা গেল। এবার চলে আসছে অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। আমরা তো টিচার হব নাকি, আমরা টিচার হয়ে টিচিং করব, আমরা তো পড়ছি না, আমরা পড়াবো, আমরা পড়ে ফেলেছি সেগুলো পড়াবো। তাহলে আমরা পড়াবো কাদের? আমরা পড়াবো স্টুডেন্টদের। স্টুডেন্টরা কি করবে? শিখবে আমাদের কাছে। তাহলে কেউ হয়তো আমরা প্রাইমারি লেভেলে পড়াবো, কেউ আপার প্রাইমারি লেভেলে পড়াবো, কেউ একটু হায়ার লেভেলে পড়াবো। তো তাদেরকে আমরা কি শেখাবো? ইংরেজি কেন শেখাবো? কি উদ্দেশ্যে শেখাবো? অবজেক্টিভ। অবজেক্টিভ মানে উদ্দেশ্য, লক্ষ্য, কোন লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে ইংরেজি শেখাবো। 1 নম্বর কি বলছে, টু এনেবল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ হোয়েন স্পোকেন। আরে দেখে যাচ্ছে গো, অভ্যাস নেই। তাহলে যখন ইংরেজিতে কথা বলা হবে তখন তারা যাতে বুঝতে পারে সেই শিক্ষাটুকু আমরা তাদেরকে দেবো। এবার কথা হচ্ছে তাদের সাথে ইংরেজিতে কথা বলবে কে? স্বাভাবিক কথা, একটা স্কুলে স্টুডেন্টরা পড়াশোনা করছে, কেউ তাদের সামনে দু চারটে ইংরেজি শব্দ তো বলবেই, টিচাররা বলো, তাদের বড়রা বলো। তাহলে সেই ইংলিশটুকু যেন তারা বুঝতে পারে। টু এনাবেল দ্য স্টুডেন্টস মানে তাদেরকে আমরা সেইটুকু শিক্ষা দেবো যাতে তারা বুঝতে সক্ষম হয়। তাহলে কি হলো, তাদের সামনে ইংরেজি বলা হলে তারা বুঝতে পারবে। এইটা হচ্ছে একটা অবজেক্টিভ। 2 নম্বর অবজেক্টিভ কি, টু মেক দ্য স্টুডেন্টস ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং রিটেন ইংলিশ। লিখিত ইংরেজিতে বোঝার মতো সামর্থ্য তাদের তৈরি হবে। ঠিক আছে, লিখিত ইংরেজি তৈরি, লিখিত ইংরেজি বোঝার মতো ক্ষমতা তৈরি তাদের আমাদের করে দিতে হবে। এবার কি তারা কি বড় বড় এসে পড়বে, নোভেল পড়বে? না, বাচ্চাদের যখন আমরা শেখাচ্ছি কোনটুকু, একটা বিস্কিটের প্যাকেটে লেখা আছে একটা ইংরেজিতে ওয়ার্ড, কি তাদের স্কুলে ঢুকতে গিয়ে স্কুল শব্দটা লেখা আছে, ট্রেন, বাস, কোন একটা স্টেশনের নাম যেগুলো ইংরেজিতে লেখা থাকছে, সেগুলো যেন তারা পড়তে সমর্থ হয়, ক্যাপাবেল, মানে তাদের মধ্যে সেই সামর্থ্যটুকু থাকে। তারপর কি বলছে, টু এনাবেল দ্য স্টুডেন্টস টু স্পিক কারেক্ট ইংলিশ। তাদেরকে সঠিক ইংরেজি বলতে শেখাবো আমরা। মানে কি, মানে ইয়েস নো আর ভেরি গুড গল্পটা তোমরা জানো। তো স্টুডেন্ট যদি শুধু সব জায়গায় ইয়েস নো ভেরি গুড বলে তাহলে কি সেটা ঠিক? হাস্যকর হয়ে যাবে, ফানি হয়ে যাবে ব্যাপারটা। অন্তত তারা যেন সঠিক ইংরেজিটা বলতে পারে। আমরা শেখাই না বাচ্চাদের যে বলো তো টিয়া পাখি ইংরেজি কি? তাহলে সে হয়তো বলে দিল টিয়া পাখি ইংরেজি কাউ। তাহলে সেটা কি তার সঠিক শিক্ষা? ভুল শেখানো হয়েছে তাকে, বা সে ভুল শিখেছে। কেউ দায়ী, হয়তো যে তাকে শিখিয়েছে সে দায়ী, বা সে যেখান থেকে শিখেছে সেই পরিবেশটা দায়ী। তাহলে আমাদের কি কি লক্ষ্য নিয়ে ইংরেজি পড়াতে হবে, তারা যেন সঠিক ইংরেজিটা বলতে পারে। তারপরে চলে আসো অবজেক্টিভ নাম্বার 4, টু এনাবেল দ্য স্টুডেন্টস টু রিড ইংলিশ কারেক্টলি। তারা যেন ইংলিশটা কারেক্টলি রিড পড়তে পারে। মানে ওই যে বললাম একটু আগে, ছোটখাটো ইংলিশ যেগুলো তারা পড়বে, বা ধরে নিলাম ক্লাস 5-এর বা ক্লাস 4-এর একটা বাচ্চার একটা ছোট্ট একটা স্টোরি দেওয়া হয়েছে, সেই স্টোরিটা যেন ঠিকঠাক সে পড়তে পারে। তাহলে তবে আমরা বলবো যে তার শিক্ষাটা ঠিকঠাক হয়েছে, এবং আমাদের একটা অবজেক্টিভ লক্ষ্য যে সে যেন পড়তে পারে সেটুকু শেখাবো। আর একটা কি বলেছে, টু এনাবেল দ্য স্টুডেন্টস টু রাইট কারেক্ট ইংলিশ। তাহলে কি কি হলো, দেখো ঘুরে ফিরে সেই LSRW, তাই তো? এল মানে কি বলো? এল ফর, এল ফর, এই এলটা কি বোঝায়? হ্যাঁ, লিসেনিং। তাহলে আমি কি বলেছি, আমি বলেছি যে তাদের সামনে বলা হলে প্রথম অবজেক্টিভটা দেখো কি আছে, টু এনেবল স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ হোয়েন স্পোকেন। যখন কেউ বলছে তখন সে বুঝতে পারবে, তার মানে লিসেনিং, এই স্কিলটা হয়ে গেল। তারপর কি বলেছে, এই যে টু স্পিক, এই যে আন্ডারস্ট্যান্ডিং রিডিং ইংলিশ মানে হচ্ছে এই রিডিং, আর স্পিক মানে বলা, এস ফর স্পিকিং, আর ডাব্লিউ ফর রাইট। তাহলে এই চারটে স্কিলকে আমরা কতখানি ডেভেলপ করব, কতখানি ডেভেলপ করব না তার লেভেল অনুযায়ী ডেভেলপ করব। এমন তো নয় যে আমি ক্লাস একটা 4-এর বাচ্চাকে বলে দিলাম যে তোমাকে ইংলিশে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, কি একটা নোটিশ লিখতে হবে, কি একটা গল্প লিখতে হবে, স্টোরি লিখতে হবে। যার লেভেলে যতখানি প্রয়োজন তাকে ততটুকু শেখাবো আমরা। কারণ ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ।
এইবার গল্প হচ্ছে এত ভাষার সম্বন্ধে জানলাম, হ্যাঁ, ভাষাভাষী মানুষের সম্পর্কে জানলাম, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে আমরা যদি পড়াতে চাই তাহলে আমাদের কি জানতে হবে, যে যাকে পড়াচ্ছি তাকে কিভাবে পড়ালে সে নিতে পারবে, শিখতে পারবে। চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এতক্ষণ ধরে আলোচনা হলো। তাহলে অ্যাকুইজিশন জিনিসটা কি? অ্যাকুইজিশনের বাংলা কি? অর্জন। অর্জন মানে কি? যেটাকে আমরা নিজে নিজেই জোগাড় করে ফেলতে পারি। অর্জন মানে অ্যাকোয়ার, অ্যাকোয়ার থেকে এসছে অ্যাকুইজিশন। আমরা আমাদের আশেপাশ থেকে বহু কিছু আমরা শিখছি, দেখছি, ঠিক আছে, এবং সেগুলো শেখার জন্য আমাদেরকে পয়সা দিয়ে টিচারও রাখতে হচ্ছে না, বা আমাকে কেউ ধরে শেখাচ্ছে না, এই শেখ এই শেখ, এইভাবে কিন্তু শেখাচ্ছে না, আমরা কিন্তু অটোমেটিক শিখছি। এর বলে কই স্যার কিছুই তো, আমরা তো সবই স্কুলে পড়েছি, শিখেছি। এই জিনিসটা ভালো করে ফলো করতে পারবে তোমরা বাচ্চাদের ক্ষেত্রে, কারণ আমাদের পুরো কাজটাই কিন্তু বাচ্চাদের নিয়ে হবে। অবশ্যই শুধু বাচ্চা নয়, বড়দেরও থাকবে। আমি বলতে চাইছি একদম প্রাথমিক স্তরে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তারপরে কিন্তু সমস্ত কিছু তাকে আমরা প্রথম থেকে আশা করি না। প্রথমে আমরা জানি সে বিছানায় থাকবে, একটু কাঁদবে, খিদে পেলে কাঁদবে, হ্যাঁ, একটু হাসবে। তার কাছ থেকে কিন্তু আশা করি না সে বলবে যে রুসো ভলতে আর এসব বলবে, বা বড় বড় কথা বলবে, এরকম কিন্তু আমরা আশা করিনি। কিন্তু ক্রমশ তারপরে সে বাবা, মা, এগুলো কিন্তু আমরা তাদের শেখাই। বলো বাবা, আমরা এভাবে শেখাই। বলো মাম মাম, এইভাবে আমরা কিন্তু টুকটাক করে বলি। এবার বলি মানে কি, আমরা কি তাকে বাব্বা বা মাম্মাম এগুলো বলি কেন? তাকে উচ্চারণটুকু শেখানোর জন্য, তাকে কিন্তু গ্রামার শেখানোর জন্য বলি না। বা আমরা আশেপাশে যেগুলো বলি সেগুলো শুনে কিন্তু সেও বলার চেষ্টা করে, এবং সে বলার চেষ্টা করতে করতে একদিন বলেও ফেলে। ঠিক আছে, আচ্ছা, সঞ্জীব ঘোষ কিছু বলবে? সঞ্জীব ঘোষ কিছু বলে মেসেজে বলতে পারো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেই বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে যত দিন যায় একাই কিন্তু সমস্ত কিছু শিখে নেয়, বিশেষ করে তার মাতৃভাষাটা। আমরা বাঙালি, আমাদের বাচ্চার কাছে কিন্তু আমরা কখনো ইংরেজিতে কথা বলতে যাই না। প্রথমেই আমরা কি করি, আমরা তাকে বাংলায় কথা বলি, বাবা শেখাই, মা শেখাই। তো এইগুলো কিন্তু সে অটোমেটিক শিখতে থাকে। মানে এমন নয় যে তাকে জোর করে ঘাড় ধরে কান ধরে শেখাতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে অর্জন করা। এবং শুধু সেই ভাষাটা নয়, আমরা ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শিখছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ ছাড়া অনেক কিছুই কিন্তু শেখে। কোনো কিছু ধরতে শেখা, বা কিছুদিন বাদে উঠে হামাগুড়ি দিতে শেখা, এই সমস্ত কিছুই কিন্তু সে অর্জন করে। শেখানো হয়, ধরে ধরে শেখানো হয় অবশ্যই, কিন্তু নিজেও কিছুটা অর্জন করে, আর আমরা কিছুটা তাকে হেল্প করি, সাহায্য করি, অ্যাসিস্ট করি, যে তুমি এটা করো। আমরা হয়তো সে উবুর হতে পারছে না, ধরে একটু উবুর করে দিলাম। হ্যাঁ, সে একটা কিছু ধরতে চাইছে, পারছে না, আমরা তার হাতে এগিয়ে দিলাম। কিন্তু সেই ধরতে চাওয়া বা উপুর হতে চাওয়া এগুলো সে নিজে থেকেই অর্জন করে। তো সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনেকটা তাই, কি, দ্য সাবকনসিয়াস ন্যাচারাল প্রসেস অফ ইন্টারনালাইজিং ল্যাঙ্গুয়েজ রুলস থ্রু মিনিংফুল ইন্টারাকশন। ইন্টারাকশন মানে আগেই বলেছি কি ইন্টারাকশন, মিথস্ক্রিয়া। মানে আমাদের বাচ্চাটা, বা আমরা বাচ্চার ক্ষেত্রে শিশুদের কথা বলবো, সবার সাথে যখন আমরা মিলিমিশি তখন আমরা কি করি, মিনিংফুল, মানে আমরা যখন মিশছি কারোর সাথে তখন সেখান থেকে আমরা সাবকনসিয়াস। সাবকনসিয়াস মানে কি, অবচেতন মন। আমাদের অবচেতন, আমাদের মন কটা, দুটো, সচেতন, অবচেতন। তো অবচেতন মানে কি, ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিক ভাবে আমরা ইন্টারনালাইজিং, মানে অটোমেটিক আমাদের ভিতরে ঢুকে যাওয়া, ভাষাগুলো কিন্তু ঢুকে যায়, প্রসেস অফ ইন্টারনালাইজিং ল্যাঙ্গুয়েজ রুলস, মানে ভাষার নিয়মগুলো। যে একটা বাচ্চা যখন একদম ছোট থাকে তখন আধো আধো কথা বলে, তারপরে ওয়ান ওয়ার্ড সেন্টেন্স বলে, বাবা মা, তারপরে বলে খেতে দাও, আস্তে আস্তে বলে খিদে লেগেছে খেতে দাও। যত দিন যায় তত জটিলতর ভাষা সে ইউজ করতে শেখে। সেগুলো কিন্তু নিয়ম, রুলস, বলার নিয়ম, যে ভাত দাও, শুধু ভাত দাও বললেই তো হয়ে যায় না, খিদে লেগেছে ভাত দাও। তো এইটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ছে, যে খিদে লেগেছে এইভাবে বলতে হবে কথাটা। তো এইভাবে কিন্তু সে অ্যাকোয়ার করে, তার পাশ থেকে ভাষাটাকে অ্যাকোয়ার করে। আচ্ছা, এটা কোনটা হয়, কোন ভাষাটা অ্যাকোয়ার করেছে? মূলত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার প্রথম ভাষাটাকে কিন্তু সে অ্যাকোয়ার করে। এবার আসছে লার্নিং, দ্য কনসিয়াস ফর্মাল প্রসেস অফ স্টাডিং এ ল্যাঙ্গুয়েজ। তাহলে কনসাস কি,
সচেতনভাবে। আমাদের যখন আমরা ক্লাসে পড়ি, শ্রেণীকক্ষে পড়ি, তখন কিন্তু সচেতন থাকতে হয় প্রতিটা স্টুডেন্টকে, নিজেকে অবশ্যই সচেতন থাকতে হয়। এবার স্টুডেন্টরা সচেতনভাবে ফর্মাল মানে কি, একটা বাধা ধরা নিয়মে, ঠিক আছে, ফর্মাল বলতে বোঝায় যে গতানুগতিক পদ্ধতিতে সে কিন্তু স্টাডি করে, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে পড়ে। আমরা ইংরেজি যখন পড়ি গ্রামার পড়েছি, আগেই আমরা গ্রামার পড়েছি, বাচ্চারাও সে গ্রামার পড়ে, লেটার কি, সাউন্ড কি, এগুলো কিন্তু সে পরপর পড়তে যায়, ইনক্লুডিং ইটস গ্রামার রুলস অ্যান্ড ভোকাবুলারি। তাহলে গ্রামারের নিয়মগুলো পড়বে, ভোকাবুলারি মানে তার শব্দকোষ, শব্দভান্ডার, সেটাও আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে লার্নিং, মানে সে স্টেপ বাই স্টেপ শিখতে যাবে। তাহলে এটা কি বলছে, ইট অফেন অকার্স ইন আ ক্লাসরুম সেটিং। এটা বেশিরভাগই কি হয় না, ক্লাসরুম সেটিং, অর্থাৎ ক্লাসরুমে বসে সম্পন্ন হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং দুটো আলাদা বিষয় হয়ে গেল, তার কিছু পার্থক্য আছে, ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো এখানে দেখানো হয়েছে। কি বলছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কি হয়, নেটিভলাইজ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স ইজ অ্যাচিভড। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কি হয় না, নেটিভ, আমরা কি বলেছি, নেটিভ মানে নিজস্ব যে স্থানীয় ভাষা, সেটা কি হয়, কম্পিটেন্স, সেই ভাষায় দক্ষতাটাকে কিন্তু অ্যাচিভ মানে অর্জন করা সম্ভব হয়। কিন্তু কি বলছে, গ্যারান্টি অফ ফ্লুয়েন্ট কম্পিটেন্স ইজ হার্ড টু অ্যাচিভ। এটা কার, ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে যে লার্ন করছে ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু ওই ভাষায় দক্ষতা, ফ্লুয়েন্সি এবং কম্পিটেন্স মানে কি, দক্ষতা, সঠিক দক্ষতাটা কতখানি অর্জন করতে পারবে, সেটা কিন্তু শিওর নই, আমরা অনিশ্চিত। তারপরে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কি হচ্ছে, টিউটরিং ইজ নট ম্যান্ডেটরি, মানে কোনো টিচারের প্রয়োজন নেই বা কাউকে গাইডেন্সেরও দরকার নেই, সে অটোমেটিক নিজে থেকে অর্জন করতে পারে। আর এখানে টিচিং ইজ ইউজফুল। তাহলে ইউজফুল কেন বলছে, বলতে পারতো যে টিচিং ইজ ম্যান্ডেটরি, আরে টিচিং ছাড়াও লার্নিং সম্ভব, কিন্তু টিচিং ইউজফুল মানে পড়ালে সেটা আরো হেল্পফুল হয়ে ওঠে লার্নিং এর ক্ষেত্রে। 3 নম্বর ডিফারেন্স কি আছে, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডারটেকেন ইন নর্মাল সেটিং, যেটা বলছিলাম আমরা, যে নিজস্ব পরিবেশে একদম প্রাকৃতিক ভাবেও কিন্তু শিখছে। আর এটা আর্টিফিশিয়াল সিচুয়েশন, মানে ওই কৃত্রিম পরিবেশ, একটা ঘর থাকবে, ঘরের কিছু বেঞ্চ পাতা থাকবে, ও পাশে একটা টেবিল চেয়ার থাকবে, একটা স্যার থাকবে, গম্ভীর মুখের স্যার কিংবা হাসি মুখের স্যার, সেটা কপালের উপর নির্ভর করবে। আর ওদিকে ব্ল্যাকবোর্ড থাকবে, সেখানে তো লিখবে যে লেখো নাউন প্রোনাউন, এটা আর্টিফিশিয়াল, কৃত্রিম পরিবেশে লার্নিংটা হয়ে থাকে। 4 নম্বর কি বলছে, মোটিভেশন ফর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অটোমেটিক। অটোমেটিক মানে কি, স্বয়ংক্রিয়, একাই যেটা ঘটে। তাহলে মোটিভেশনটা মানে কি, মানে কাউকে মোটিভেট করা, আমরা জানি উদ্দীপ্ত করা, সেটা কি হয়, অটোমেটিক, একাই হয়। ওই বাচ্চাটাকে আমি উদাহরণ হিসেবে বলছিলাম, যখন বাচ্চাটা কিন্তু একাই শেখে, সবাই বলছে দেখে ও শেখে। আর এখানে কি, মোটিভেশন ইজ এক্সট্রিনসিক, মানে বাইরে থেকে মোটিভেট করার প্রয়োজন হয়। নাম্বার 5 কি বলছে, ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট। ফ্রিকোয়েন্ট এক্সপোজার মানে কি, ঘন ঘন সামনাসামনি হওয়া, অর্থাৎ ওই ভাষাটা সবসময় তার পাশে বললে তবেই কিন্তু সে সহজে সেটাকে অ্যাকোয়ার করতে পারে। আর এখানে কি বলছে, ল্যাক অফ এক্সপোজার হ্যাম্পার্স লার্নিং। যদি বেশি তার সামনে জিনিসটাকে উপস্থাপন না করা হয়, ধরো ইংরেজি শেখানো হচ্ছে, তো ইংরেজি যদি তার সামনে বেশি উপস্থাপন না করা হয়, তাহলে কি হয়, তার ভাষার শিখনটা হ্যাম্পার করে, মানে বাধাপ্রাপ্ত হয়। বুঝতে পেরেছো এই অবধি? তারপরে কি বলছে, লেস অফ এডিটিং অর কারেক্টিং ইন ল্যাঙ্গুয়েজ ইউজেস। তাহলে এই যে যখন অ্যাকুইজিশন হচ্ছে, তখন ওই এডিটিং বা কারেকশনের কোনো খুব একটা প্রয়োজনীয়তা থাকে না, খুব কম থাকে। একটা বাচ্চা যখন শিখতে ভুল বলে, হ্যাঁ, তো তখন আমরা বলি ওটা একটু ঠিক করে নাও, তাকে কিন্তু নিয়ম বোঝানো হয় না, ফোর্স করা হয় না যে ঠিক করে নাও। আমার বাড়িতে একটা বাচ্চা আছে, সে ট আর ড বলতে পারে না, তাকে যদি বলা হয় টাকা, বলবে টাকা, হ্যাঁ, যদি বলা হয় ডাল, বলবে ডাল। 3 বছর বয়স, আমরা চেষ্টা করলেও সে শেখে না। হ্যাঁ, আমরা জানি যে হয়তো মেবি পরে আরো ডেভেলপ করবে, সে ঠিক হয়ে যাবে আশা করি। তো এখানে কারেকশন করছি না, কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, কারণ ওটাও অ্যাকোয়ার করছে। এখন লার্নিং, যখন ও লার্ন করছে, তখন আমরা চেষ্টা করছি ওটাকে ঠিক করে দেওয়ার। তাহলে কি বলছে 6 নম্বর পয়েন্টে, লার্নিং এর ক্ষেত্রে কনসাস কারেক্টিং অফ দ্য অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে যে ভাষাটা অ্যাকোয়ার করলো, ওই যে বললাম যে আমাদের বাচ্চাটাও ট বলতে পারে না, ত সহ অ্যাকোয়ার করলো ভাষাটাকে, সেটাকে আমরা কি করবো, কনসাস মানে সচেতন ভাবে তাকে আমরা কারেকশন করে দেবো। এটা লার্নিং এর জন্য কিন্তু ম্যান্ডেটরি হয়ে পড়বে।
কারণ সে ভুল শিখবে না হলে। তাহলে এই অবধি হচ্ছে দুটো পার্থক্য আমরা মোটামুটি বুঝতে পারলাম। বেশ, চলে যাবো নেক্সট স্লাইডে, নাহলে সময় শেষ হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, তোমরা পুরোটা শেষ করতে পারবো না। স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে এখানটা আমি যদি পুরোটা পড়তে যাই অনেক দেরি হয়ে যাবে, আমি জাস্ট ওপর ওপর বুঝিয়ে যাচ্ছি, তোমরা একটু বুঝে নাও, পরে মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, একবার দেখে নেবে ভালো করে। কি বলছে, হিউম্যান বিং ইজ বর্ন উইথ এ ন্যাচারাল ক্যাপাসিটি অর এবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দে স্টার্ট অ্যাকোয়ারিং ইট ফ্রম ভেরি টেন্ডার এজ। তাহলে খুব ছোটবেলা থেকেই কিন্তু মানুষ তার ভাষা শিখনের দক্ষতা সহজ, এবিলিটি মানে কি, ক্ষমতা সহ জন্মগ্রহণ করে এবং ছোটবেলা থেকেই শিখতে শুরু করে। হ্যাঁ, তো তারপরে কি হয়, এবার এক্সপেন্ডিং মানে শেখার তো শেষ নেই, সেটা যত দিন যায় তত অ্যাকোয়ার করতে থাকে, আরো বেশি বেশি অ্যাকোয়ার করতে থাকে এবং শেষকালে এক্সপার্টাইজ, দক্ষতা অর্জন করে। যেমন ধরো আমরা একদম বাচ্চাবেলায় বললাম শুধু ওই 2-4টে শব্দ বলতে পারে, সেগুলো নিয়ে আমরা অত মাতামাতি করি না। স্যার 5 এর মিনিংটা, আচ্ছা আগের স্লাইডে একবার যাচ্ছি। হ্যাঁ, ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট। এক্সপোজার মানে কি, আমরা পরিস্থিতিতে পড়ে তবে তো কথা ভাষা শিখবো, মানে আমাদের চারিপাশে যখন সবাই বাংলা বলছে, আমাদের চারিপাশে যে এক্সপোজার, যে পরিস্থিতি, সেখানটায় আমাদের বাংলাটা আমাদের সামনে এক্সপোজ হচ্ছে। ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন, আমাদের সামনে সবাই ঘন ঘন বাংলা বলছে, সেই জন্য আমরা খুব সহজেই সেটাকে অ্যাকোয়ার করতে পারছি। আর ইংরেজিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কি করি আমরা, লার্ন করি। সেখানে কি হচ্ছে, ল্যাক অফ এক্সপোজার, আমাদের সামনে যদি কেউ বারবার না বলে, মানে আমাদের সামনে ওটাকে ভাষাটাকে এক্সপোজ না করা হয়, তাহলে কি হবে, হ্যাম্পার্স, আমাদের শেখাটা বাধাপ্রাপ্ত হবে। মানে আমাদের চারিদিকে যদি সবাই ইংরেজিতে কথা বলতে শুরু করে, সব সময় বলে, তাহলে আমরা কিন্তু সহজে শিখতে পারবো। আর যদি সবাই বাংলা বলছে, আমি মাঝখান থেকে ইংরেজি শেখার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, তখন কিন্তু সেটা আমাদের বাধাপ্রাপ্ত হবে। 5 নম্বরটা মোটামুটি এইরকমই। হ্যাঁ, চলে যাচ্ছি পরের স্লাইডে, যেখানে ছিলাম। তাহলে কি বললাম, যে মানুষ কি হয়, জন্মসূত্রেই কিন্তু ভাষা শেখার যে এবিলিটি, সক্ষমতা, সেটা নিয়ে জন্মগ্রহণ করে এবং ভেরি টেন্ডার এজ, মানে খুব ছোটবেলা থেকে কিন্তু অ্যাকোয়ার করা শুরু করে, অর্জন করা শুরু করে ভাষা। ছোটবেলায় ছোট ছোট শব্দগুলো বলে, সেগুলো নিয়ে আমরা অতটা মাথা ঘামাই না। মোটামুটি 18 মাস মানে 1.5 বছর, 1.5 বছর বয়স থেকে কি হয়, তারা ওয়ার্ড ব্যবহার করা শুরু করে, ইন্ডিকেটিং টেন্স এন্ড নাম্বার। ঠিক আছে, মোটামুটি কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্ট একটু দেরিতে হয়, আবার কারো কারো অনেক আগে হয়ে যায়। মোটামুটি একটা অ্যাপ্রক্স 18 মাস বয়স থেকেই বাচ্চারা কিন্তু কিছু কিছু ওয়ার্ড, যেগুলো টেন্স মানে আমাদের ক্রিয়ার কাল, মানে খেয়েছি বা খাবো, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, এইগুলো সহ সে 2-4টে শব্দ বলা শুরু করে। আচ্ছা, যেগুলো আমরা বলছি সেগুলো কিন্তু অবশ্যই আমাদের নিজের ভাষা বলো বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশই বলো, আমরা মূলত আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, তারপরে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাবো। তাহলে কি হলো, 18 মাস বয়সে সে মোটামুটি 2-4টে শব্দ বলা শুরু করলো, যেগুলো টেন্স এবং নাম্বার এই সহ, মানে এটা বুঝে তারপরেই বললো। তারপরে কি হলো, যখন তারা 2য় বছরে চলে যায়, দে স্টার্ট কনস্ট্রাক্টিং সিম্পল সেন্টেন্সেস, তখন ছোট ছোট বাক্য তারা বলতে পারে। ঠিক আছে, এন্ড দ্য স্টক অফ ওয়ার্ডস ভোকাবুলারি অলসো এক্সপ্যান্ডস, এবং তাদের শব্দ ভান্ডারও বড় হয়। 5 বছর বয়সে গিয়ে কি হয়, তারা বড়দের মতো, মাচ লাইক অ্যাডাল্টস, বড়দের মতো সেন্টেন্স, বাক্য গঠন করতে সমর্থ হয়। ঠিক আছে, দো দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ নট কমপ্লিট। আচ্ছা, ওপরে দাগ পড়ে যাচ্ছে, একটু তোমরা ম্যানেজ করে নিও, খুব এখানে স্পেসটা খুব কম আছে। তাহলে কি বলছে, তখনও কিন্তু ভাষার অ্যাকুইজিশন কিন্তু শেষ হয়নি, কমপ্লিট হয়নি। এটা কি, এটা 5 বছর বয়সে গিয়ে। তারপরে কি, যখন 7 বছর বয়স, তখন কনসিডারেবল অ্যামাউন্ট অফ এক্সপার্টাইজ, তখন মানে মোটামুটি একটা দক্ষতা অর্জন করে ফেলে সেই ভাষায়, ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ, মানে তাদের নিজস্ব ভাষায়। তাহলে কি বলা যায়, একটা 7 বছরের বাচ্চা মোটামুটি তার ভাষায় এক্সপার্ট হয়ে ওঠে। 8 বছর বয়সে কি হয়, তারা লিখতে সক্ষম হয় এবং বুঝতে সক্ষম হয় কোনো একটা লেখা, কোনো একটা শব্দ, যেটা যদি একটার জায়গায় অনেক অর্থ থাকে বা ভিন্ন অর্থ থাকে। যেমন আমি বলতে পারি, আগের দিন শিখিয়েছিলাম তোমাকে, LETTER, লেটার মানে কি, লেটার দুটো মানে কি কি, মানে লেটারের একটা হচ্ছে বর্ণ, আর একটা কি, চিঠি। তাহলে এই যে ব্যাপারটা, এই লেটারের দুটো মিনিং, এইটা কিন্তু তুমি চট করে একটা 8 বছরের নিচে বাচ্চাকে বোঝাতে পারবে না। ঠিক আছে, কিন্তু 8 বছরের পর থেকে মোটামুটি তারা এতটা এক্সপার্ট হয়ে যায় যে এইগুলো বুঝতে পারে, যে মাল্টিপল লেয়ার ওয়ার্ডে, বা এটা বলা যেতে পারে যে শুধু এরকম নয়,
একটা ওয়ার্ডের মধ্যে যদি দুটো ওয়ার্ড মিশে যায়, বাস স্টপ, আগের দিন শিখেছিলাম নমিনাল কম্পাউন্ড, বাস স্টপ, তাহলে বাস স্টপের বাস স্টপ দুটো শব্দ আছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু 8 বছর বয়স থেকে পরিষ্কারভাবে বুঝতে শুরু করে, ঠিক আছে। তারপরে 9-10 বছর বয়সে কি হয়, তারা ক্যান ডেসক্রাইব সিচুয়েশনস বাই কজ অ্যান্ড এফেক্ট, কারণ ফল সহ তারা ঘটনার বর্ণনা দিতে শেখে ভালো করে 9-10 বছরে গিয়ে। এবং সেন্স অফ গ্রামার, মানে তাদের যে ব্যাকরণের ধারণা, সেটাও কিন্তু এই 9-10 বছর বয়সে গিয়ে আসতে শুরু করে। ফ্রম দেয়ার মিডল চাইল্ডহুড ইয়ার্স দে স্টার্ট ইউজিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভলি। ক্রিয়েটিভলি মানে কি, সৃজনশীল ভাবে। সৃজনশীল মানে কি, সে ভাষাটাকে তখন সাজিয়ে গুছিয়ে বলতে শেখে মিডল চাইল্ডহুডে গিয়ে। কি বলছে, দে মুভ টু ইনার স্পিচ, তারা নিজে নিজে ভিতরে ভিতরে কথা বলতে শেখে। আমরা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলি না, ওটা কোন বয়স থেকে হয়, মিডল চাইল্ডহুড ইয়ার্সে। দে টেন্ড টু ইউজ ল্যাঙ্গুয়েজ ফিগারেটিভলি, তাহলে কি, তারা ফিগারেটিভ মানে একটা গঠনমূলক ভাবে ভাষাটাকে ব্যবহার করতে শেখে, মানে কত সুন্দরভাবে বলা যায়। হ্যাঁ, আমরা তো কথা বললেই হয় না, কথা একটা বলার জন্য মানে যে শুনবে তারও যাতে ভালো লাগে, এই জিনিসগুলো তখন থেকে তারা কি করতে পারে, নিজেদের মনের মধ্যে কথা বলে সাজিয়ে গুছিয়ে নিতে পারে। দে আর এবল টু কমিউনিকেট মোর এফেক্টিভলি, তারা আরো সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে। এবার কি বলছে, দ্য টিচার নিডস টু নো দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বিকজ দিস প্রসেস ডিপেন্ডস অন, শিক্ষক মহাশয়ের এই জিনিসগুলো জানা দরকার যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম। কেন, এই যে বলছে ডিজায়ার, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রসেস ডিপেন্ড করে কিসের উপর, ডিপেন্ড করা মানে নির্ভর করে কিসের উপর, এই জিনিসগুলোর উপর। ডিজায়ার টু লার্ন মানে ছেলেটা শিখতে চায় কিনা, অ্যাম্বিয়েন্স মানে পরিবেশ, সে কোন পরিবেশে আছে, দ্য অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড বাই দ্য টিচার, যে সাহায্যটা টিচার দিচ্ছে সেটা যথেষ্ট কিনা শেখার জন্য, বা কিরকম সাহায্য প্রয়োজন। তাহলে কি বলছে, ইট ইজ বিলিভ দ্যাট এ স্টুডেন্ট রিকোয়ার্স এইড ফ্রম দ্য টিচার অ্যাজ ওয়েল ফ্রম দ্য পিয়ার গ্রুপ। তাহলে শুধুমাত্র শিক্ষকের কাছ থেকে পেলেই হবে না, ভাষা শিখতে গেলে তার পিয়ার গ্রুপ মানে সঙ্গী সাথীর কাছ থেকেও কিন্তু তাকে কিছুটা সহায়তা পেতে হবে। এবং এগুলো কি হয়, এই যে মে ফেসিলিটেট কোঅপারেটিভ টিচিং, যদি শিক্ষক সবাইকে একসাথে সমন্বয়মূলক শিক্ষা দেয়, সবাই এক জায়গায় হও, তোমরা আলোচনা করো, তাহলে তারা আরো বেটার শেখে। হ্যাঁ, এই আরো জিনিসগুলো রয়েছে, তোমরা একটু পড়ে নিও ভালো করে, নাহলে সংক্ষিপ্ত সময়ে আমি পুরোটা কভার করতে পারবো না। আর আগেও বলেছি, সিডিপি ক্লাসে তোমরা এর থেকে বেটার এগুলো আরো পাবে, যে তোমরা ইংলিশ পড়ছি, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই শুধু তোমাদের আজকে বোঝাবো। আচ্ছা, বোরিং লাগছে না তো, খুব কি বোরিং লাগছে, একটু একটু লাগতে পারে, কিছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার বলছে, ডু উই লার্ন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর অ্যাকোয়ার ইট, আমরা আমাদের দ্বিতীয় ভাষা কি শিখি নাকি অর্জন করি। এই প্রশ্নটা তো মানে প্রত্যেকের মনে জাগা উচিত। তাই তো, আমরা বাংলা জানি, ইংরেজিও জানি, তাহলে ইংরেজিটা কি আমরা শিখেছি নাকি অর্জন করেছি। দেখো, এই পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদের একটু প্রথমে বলি যে আমরা কিন্তু বর্তমানে দেখতে পাই যে একটা বাচ্চা, একটা শিশু ছোটবেলা থেকে কিন্তু তার মাতৃভাষার সাথে সাথে আরো ভিন্ন ভিন্ন ভাষা শিখতে শুরু করে, ঠিক আছে। আমার বাড়ির যে বাচ্চাটার কথা আমি বারবার তোমাদের বলি, ওকে দিয়ে আমি তোমাদেরকে একটু বলি। ও আজকে একটা কথা বলছিল, আমার খুব কানে লাগলো। বলছে, আগে দেখো পিছে দেখো, তারপরে কি একটা বলছে বোঝা যাচ্ছে না। 3 বছরের বাচ্চা। আমি ওকে বললাম যে কি বলছো, এটা কি বলছো, ও জানে না কি বলছে, ও বললো আগে দেখো পিছে দেখো। তাহলে আগে দেখো পিছে দেখো, এটা কিন্তু বাংলা শব্দও নয়, ইংরেজি শব্দও নয়। ইভেন ওটা আমি বলিনি, ওর মা বা ওর বাড়ির আরো যারা দাদু ঠাকুমা ঠাকুরদা রয়েছে কেউ বলেনি। ও শিখলো কোত্থেকে, ও শেখেনি, ওটা ওটা অর্জন করেছে, অ্যাকোয়ার করেছে। ও ইউটিউব ঘাঁটছিল বা মেবি ফোনে কোনো একটা ভিডিও দেখছিল যেখানে হয়তো বলেছে, ওর ভালো লেগে গেছে, ও বারবার ওটাকেই রিপিট করছে। আমি বললাম, বাবা তুমি কি জানো এটা কি, বলছে না। ও এতটা এতটা গুছিয়েও তো নাটা বলতে পারে না, ও তো খুব ছোট, ওর মতো বকছে। আমি যে এটা কিন্তু হিন্দি, তখন আবার প্রশ্ন করছে হিন্দি কি, তো হিন্দি কি বোঝাতে গিয়ে আমার দম ছুটে গেল। তো এই যে একটা বাচ্চা একসাথে অনেকগুলো ভাষা কিন্তু অর্জন করে, এই বয়স থেকে কিন্তু ও শিখছে না, অর্জন করছে। তাহলে আমরা যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখেছি, সেটা কি আমরা শিখেছি নাকি অর্জন করেছি, এটা হচ্ছে প্রশ্ন।
তাহলে কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ারিং অ্যান্ড লার্নিং ওয়াজ ফার্স্ট মেড এক্সপ্লিসিট বাই স্টিফেন ক্রাসেন। আবার এই হয়ে গেল, যাক স্টিফেন ক্রাসেনের কথা এখানে বলা আছে। এ প্রথম কিন্তু স্টিফেন ক্রাসেন 1982 সালে ইনি এক্সপ্লিসিট মানে এটা সবার সামনে এনেছিলেন তার মনিটর থিওরির মাধ্যমে। ফর ক্রাসেন the acquisition of a language is natural process, whereas learning a language is a conscious one. তাহলে স্বাভাবিক আর একটা সচেতন ভাবে শিখবো এই উদ্দেশ্য নিয়ে শেখা, এটা ক্রাসেন কিন্তু বলে দিয়েছেন। তাহলে কি বলছেন ক্রাসেন, তার মনিটর থিওরি আমরা পরে আলোচনা করছি, সেখানটায় তিনি কি বলছেন যে ল্যাঙ্গুয়েজ কিন্তু স্বাভাবিকভাবে অ্যাকোয়ার করছে আর কনসিয়াস মানে সচেতন ভাবে শিখছে, এটা হচ্ছে তার মতাদর্শ। তাহলে কি বলছে, দ্য লার্নার নিডস টু টেক পার্ট ইন ন্যাচারাল কমিউনিকেটিভ সিচুয়েশন, ইন দ্য লেটার এরর কারেকশন ইজ প্রেজেন্ট। তাহলে প্রথমে কি করবে, যে শিখছে লার্নার সে কি করবে, ন্যাচারাল কমিউনিকেটিভ সিচুয়েশন মানে স্বাভাবিক যে কথোপকথন চলছে সেই সব পরিবেশে সে পড়বে, সেখান থেকে শিখবে এবং এরর কারেকশন হবে পরে। ঠিক আছে, তাহলে মতটা এরকমই হলো যে হ্যাঁ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সে অ্যাকোয়ারি করলো কিন্তু সেটা রেকটিফিকেশন বা এরর কারেকশন এগুলো পরে করতে হয়। এবার কি বলছে, নট অল এডুকেটরস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এগ্রি দিস ডিস্টিংশন। সবাই কিন্তু বলছে না, সবাই বলছে যে মানে ভিন্ন ভিন্ন মতভেদ দেখা যাচ্ছে, যে কেউ বলছে না ওটা অ্যাকোয়ার করা হয়, কেউ বলছে না ওটাকে লার্ন করতে হয়, শিখতে হয়। However, the study of the way in which second language is learned or acquired is referred to as second language acquisition, SLA. SLA বলা হয় কি না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে লার্ন কি অ্যাকোয়ার্ড এটা পুরো বিষয়টা আলোচনা করা হয়। ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস আর অফ দ্য ভিউ দ্যাট ওয়ার্ডস লাইক অ্যাকোয়ার অর অ্যাকুইজিশন শুড বি ইউজড ইন কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে যারা ভাষাবিদ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, হ্যাঁ তারা কি বলছে যে অ্যাকুইজিশন শব্দটা শুধুমাত্র প্রথম ভাষার ক্ষেত্রে ব্যবহার করা উচিত। হ্যাঁ, কারণ ওটা অবচেতন সাবকনসিয়াস ভাবে ওটাকে আমরা পিকিং আপ করি, মানে তুলে নিই শব্দগুলোকে ন্যাচারাল সেটিং স্বাভাবিক পরিবেশ থেকে। জেনারেলি পিপল আর কনস্ট্যান্টলি এক্সপোজ টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই যে কে জিজ্ঞেস করছিলেন এক্সপোজের ব্যাপারটা, তাহলে কি বলছে, পিপল আর কনস্ট্যান্টলি এক্সপোজ টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাট হোম। তাহলে স্বাভাবিকভাবে কি হয়, প্রথম ভাষার সাথে কিন্তু বাড়িতে সব সময় তার কি ইন্টারাকশন হয়, বা সোসাইটি সমাজে বা স্কুলে, তাহলে এইগুলো কিন্তু প্রথম ভাষাটা সেখান থেকে সে অ্যাকোয়ার করে নিতে পারে। ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে। তো অ্যাকুইজিশন সাবকনসিয়াস প্রসেস, হ্যাঁ এটা ক্রাসেন কি বলছে যে এই যে এই পুরোটাই কোডটা দেখো তোমরা এখান থেকে, অ্যাকুইজিশন ইজ এ সাবকনসিয়াস প্রসেস আইডেন্টিক্যাল ইন অল ইম্পর্টেন্ট ওয়েজ টু দ্য প্রসেস চিলড্রেন ইউটিলাইজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে ক্রাসেনও কিন্তু বলছে প্রথম ভাষায় সাবকনসিয়াস মানে অবচেতন মনের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করে নেয়, অর্জন করে নেয়। অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ ইজ পিকিং ইট আপ, দ্যাট ইজ ডেভেলপিং অ্যান এবিলিটি টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লাইনের স্পেসিং গুলো এত কম যে আমি ঠিকঠাক দাগাতে পারছি না। হ্যাঁ, তাহলে কি বলছে, এবিলিটি টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ ইন এ ন্যাচারাল অ্যান্ড কমিউনিকেটিভ সিচুয়েশন অ্যাট হোম হোয়ার দেয়ার ইজ নো থ্রেট অফ বিং ক্রিটিসাইজড। তাহলে এইখানটা একটা জিনিসটা ভালো করে গুরুত্ব দিয়ে বোঝো, ক্রিটিসাইজ ফর মিস্টেকস। ওই যে বললাম যে একটা বাচ্চা যখন শিখছে অ্যাকোয়ার করছে কোনো কিছু অর্জন করছে, তখন সে যদি ভুলও বলে তাহলে আমরা খুব একটা কিন্তু তাকে ক্রিটিসাইজ করি না, সমালোচনা করি না বা বকাঝকা করি না, সে তো শিখছে এবং সেটা কিন্তু সেই ভয়টা সে পায় না যে আমি ভুল বললেও কি আমাকে বকবে না বা বলবে না যে এটা ঠিক করে বলো। ঠিক আছে, আর বাই এক্সপোজার টু পিয়ার গ্রুপ, মানে তার সঙ্গী সাথীর সঙ্গে যখন খেলবে তখনও ভুল বললেও কিন্তু কেউ তাকে সমালোচনা করবে না বা তার ভুল ধরতে আসবে না, তাই সেটা কিন্তু ন্যাচারাল সেটিং এ সে অ্যাকোয়ার করে নিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু কমিউনিটি মানে তার সামাজিক স্তরে গিয়ে এই জিনিসটাই ঘটে, একটা বাচ্চা যখন ভুল বলে সমাজের কেউ কিন্তু খুব বেশি তাকে বকাঝকা করে না। ঠিক আছে, তাহলে এই কারণে তার প্রথম ভাষাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতে সুবিধা হয়। পিপল হ্যাভ সাফিসিয়েন্ট এক্সপোজার টু দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট নট টু দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই বারবার একই কথা, যে তাদের প্রথম ভাষার সঙ্গে বারবার তাদের সম্মুখীন হতে হয়, এক্সপোজ হতে হয়, কিন্তু দ্বিতীয় ভাষার সঙ্গে সেটা হয়ে ওঠে না। ঠিক আছে, neither does everyone get to learn the second language in natural circumstances as in case of one's first language. তাহলে কি বলছে যে অনেকের ক্ষেত্রেই প্রথম ভাষার মতো
দ্বিতীয় ভাষাটা কিন্তু নর্মাল তার চারপাশে সার্কামস্টেন্সেস মানে আশেপাশের পরিবেশে কিন্তু কমন নয়। মানে আমাদের আশেপাশে কি সবাই ইংরেজিতে কথা বলে? বলে না, বাংলাতেই বলে। তাহলে ইংরেজি ভাষাটা আশপাশ থেকে আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, তাহলে একবার করবো কি করে? তাহলে কি বলছে, পিপল অফেন লার্ন ইট, তাহলে মানুষ বেশিরভাগই এটাকে শেখে থ্রো ফর্মাল ইনস্ট্রাকশন, মানে নিয়ম মাফিক যে ইনস্ট্রাকশন নির্দেশাবলীর সাহায্যে মানুষ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে শেখে। তাহলে লার্নিং ইজ এ কনসাস প্রসেস দ্যাট রেজাল্টস নোয়িং এ ল্যাঙ্গুয়েজ। এবং লার্ন করতে গেলে আমরা কি করি? মূলত ভাষাটার সমস্ত কিছুই শিখি, গ্রামার শিখি, তার ভোকাবুলারি, শব্দ ভান্ডারটা আমাদের মধ্যে যত দিন যায় বেড়ে ওঠে। তাহলে এটা কি বুঝলাম আমরা? যেটা তর্কের বিষয় যে দ্বিতীয় ভাষাটা আমরা অর্জন করি না, শিখি, কিন্তু তবুও মোটামুটি বলা যায় যে সাধারণত অ্যাকুইজিশনটা প্রথম ভাষাটার ক্ষেত্রেই সঠিকভাবে প্রযোজ্য, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লার্ন করতে হয়, শিখতে হয়। বোঝা গেল অদ্ভুত? এখানে ওই জিনিসগুলো বলেছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নোয়িং দ্য রুলস অ্যান্ড হ্যাভিং এ কনসাস নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ইন কেস অফ দ্য লার্নিং অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, people are not exposed to the natural situation, rather they are to depend on unreal artificial situation. তো মানে কি, না গ্রামার ভোকাবুলারি এগুলো শিখতে গেলে সচেতনভাবে মানে কনসিয়াস ভাবে শিখতে গেলে কি করতে হয়? আর্টিফিশিয়াল, আনরিয়েল মানে যেটা মানে সত্যিকারের নয় এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি করে সেখান থেকে শিখতে হয়। সো দে নিড টু গিভ কনসিয়াস এফোর্ট টু দ্য লার্নিং অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাই তাদের কন্টিনিউয়াস এবং সচেতনভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হয় দ্বিতীয় ভাষা শেখার জন্য। Most linguists believe that the first language is acquired and the second language is learned. তাহলে এটা আমি বলতে চাইলাম, সংক্ষেপে বলে দিলাম তোমাদের, যে বেশিরভাগ ভাষাবিদ মনে করেন যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড and the second language is learned, but for others the process of L1 L2 are same, মানে অনেকে মনে করেন না দুটোই একই। তো যাই হোক, আমরা জানবো যে প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওটা অ্যাকোয়ার হয়, অবশ্যই পরে সেটাও লার্ন করতে হয়, এবং দ্বিতীয় ভাষাটা অ্যাকোয়ার খুব একটা হয় না, পুরোটাই লার্নিং এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে একটা ছোট্ট চার্ট দিয়েছি যে আমরা প্রাইমারি লেভেলে কি করব, আমরা জোর দেবো অ্যাকুইজিশনের উপর, ঠিক আছে। সেকেন্ডারি লেভেলে গিয়ে আমরা কি করবো, দুটোই লার্নিং এন্ড অ্যাকুইজিশন। আর থার্ড স্টেজে ফাইনালে গিয়ে আমরা কি বলবো, মানে যখন ওরা সেকেন্ডারি লেভেলের উপরে চলে গেল, ইন হাই স্কুল এমফাসিস গিভেন অন লার্নিং, লার্নিং অনলি, মানে তখন কিন্তু আর অ্যাকোয়ার করার কিছু বাদ থাকে না, তখন নতুন করে সমস্ত কিছু অ্যাকোয়ার করার মতো আর কিছু থাকে না, যা কিছু হয় সেটা শিখতে হয় আমাদের ওই আনরিয়েল, এই যে এখানে বলছে না আনরিয়েল আর্টিফিশিয়াল সিচুয়েশন তৈরির মধ্যেই আমাদের কিন্তু শিখতে হয় এবং সেখানেই আমাদের জোর দিতে হয়। এই অবধি বোঝা গেল? একাই বকে চলেছি, আরো কতক্ষণ বকবো জানি না, ভালো না লাগলে বলবে। এবার দেখো, এই যে আমরা অ্যাকুইজিশনই বলো লার্নিংই বলো, অ্যাকুইজিশনটা ধীরে ধীরে কি হয়, লার্নিং এর দিকেই যায়। আমাদের যে কোনো একটা শিশু যখন তার ভাষা অ্যাকোয়ার করছে, অ্যাকুইজিশন হচ্ছে, সেটা কারেকশনের দরকার আছে, সেটাই লার্নিং। তো সেই ব্যাপারে বেশ কিছু থিওরিস্ট রয়েছে, বেশ কিছু থিওরি রয়েছে। এরকম এখানে আমি মূলত 4 রকম তোমাদের সামনে প্রেজেন্ট করছি। কি আছে? প্রথমে আছে বিহেভিয়ারিস্ট, মানে কি এর বাংলা কেউ বলতে পারবে? আচরণবাদ। কি আছে? স্কিনার, স্কিনার হচ্ছে এক্সপোনেন্ট মানে ইনি স্কিনারের মূলত এর ভূমিকা সব থেকে বেশি দেখা যায় এদের মধ্যে, বিহেভিয়ারিস্টদের মধ্যে। এর মানে হচ্ছে আচরণবাদ, মানে শিশুরা তার আশেপাশে যখন কেউ কিছু বলে সেখান থেকে একটা কিছু ও করলো, মানে বলা যায় এভাবে বলা যেতে পারে যে শিশুটা একটা কিছুর প্রতিক্রিয়া দিল একটা ক্রিয়ার বিনিময়, যেটা হচ্ছে আচরণবাদের একটা মূল বক্তব্য। আমি আরো ডিটেলসে যাব। কি বলছে? হি সাজেস্টেড দ্যাট এ চাইল্ড ইমিটেটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিজ প্যারেন্টস, দোজ অফ ফ্যামিলি, বিকজ দে ইমিটেট অ্যাডাল্টস। তাহলে বাচ্চারা কি করে? বাচ্চারা বড়দের, প্যারেন্টস, বাবা মায়ের ভাষাটাকে ইমিটেট করে। ইমিটেট মানে কি? অনুকরণ করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে অনুকরণ করে করেই বলে, আমরা যেটা বলি ওরা বলে। মানে আমার সময় বলি না, কেউ বললে তাকে আমরা বিকৃত করে আবার বলি, সেই জিনিসটাই বলতে পারি ইমিটেট করা। তাহলে আমাদের কথা শুনে ওরা শুনে এবং সেগুলোকে রিপিট করে, ইমিটেট করে। Successful attempts are rewarded because an adult who recognizes a spoken word will praise the child and give it what it asking for. তাহলে যখন বাচ্চাটা বলতে বলতে সঠিকটা বলে ফেলে, তখন বড়দের মধ্যে কেউ একজন সেটা বুঝতে পারে এবং ছেলেটার প্রশংসা করে, বাহ বাহ বাহ, খুব সুন্দর বলেছো।
এবং বা হয়তো সে জল দাও বললো, জল জল দেওয়া হলো, কি বললো খেলনা খেলনা দেওয়া হলো, তো সেইটা বুঝতে হলো বাচ্চাটা যে আমি ঠিক বলেছি, তাহলে রিনফোর্স হলো সেটা। সাকসেসফুল utterances are there of reinforced while unsuccessful ones are forgotten। তখন যাকে বাচ্চাটা অনেক রকম শব্দ বলছে, যখন দেখছে সেই শব্দগুলো বলেও কিছু কাজ হচ্ছে না, বা বড়রা প্রশংসাও করছে না, বা সেইটা শুনে বড়রা কিছু দিচ্ছেও না, তখন সেগুলো ফরগেটেন মানে ভুলে যায়। এটা আচরণবাদের মোটামুটি একটা বক্তব্য। তারপরে আছে ইনেটনেস। ইনেটনেসের বাংলা কি? সহজাতবাদ। সহজাতবাদ, সহজাত শব্দটা এর আগে কোথাও শোনা শোনা লাগছে? সায়েন্স পড়তে গিয়ে তোমরা পড়েছো সৎ ব্যবহার, আচ্ছা ঠিক আছে। সহজাতবাদে চলে আসি আমি। সহজাতবাদ মানে হচ্ছে যেটা আমাদের জন্মসূত্রে পাই আমরা, ঠিক আছে? আমরা কিন্তু জন্মাই বেশ কিছু এবিলিটি নিয়ে, হ্যাঁ, আমাদের থেকে অন্যান্য প্রাণীরা আরো বেশি এবিলিটি নিয়ে জন্মায়। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে একটা মানুষের শিশু, মানব শিশু, সে কিন্তু জন্মানোর অনেক দিন পরে হাঁটতে শেখে, মানে তার আগে হামাগুড়ি আছে, হ্যাঁ, বা হাঁটতে গিয়ে পড়ে যাওয়া আছে। কিন্তু খেয়াল করে দেখবে একটা মানে গরু যদি বাছুর হয়, সে দেখবে সেই দিনই কিন্তু দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দেয়। তাহলে ও দৌড়াদৌড়িটা কে শেখালো ওকে? ওটা সহজাত। অর্থাৎ ও কিন্তু জন্মেছে যখন ওই এবিলিটি নিয়েই জন্মেছে। তো ইনেটনেস মানে হচ্ছে সহজাতবাদ, অর্থাৎ জন্মের সাথে সাথে জন্মসূত্রে যেটা আমরা পাই। এইখানে নোয়াম চমস্কি এই ব্যাপারে তিনি কিন্তু এই মতবাদটার উপর জোর দিয়েছিলেন। উনি বলতে চেয়েছিলেন কি, যে আমরা কিন্তু সহজাত প্রবৃত্তি হিসেবেই, ঠিক আছে, সহজাত প্রবৃত্তি হিসেবেই আমরা ভাষাটাকে according to his to this theory the process is biologically determined। তাহলে কি বলতে চাইছেন, যে এই পুরো প্রক্রিয়াটা, শিখন প্রক্রিয়াটা বায়োলজিক্যালি ডিটারমাইন্ড, মানে জৈবিক ভাবে সেটাকে স্থির করে যে কি শিখবে। দ্য হিউম্যান স্পেসিস হ্যাজ ডেভেলপড এ ব্রেন হুজ নিউরাল সার্কিটস কন্টেন লিঙ্গুইস্টিক ইনফরমেশন এট বার্থ। ওই যে আমরা আজকে প্রথমে স্লাইডে দেখেছিলাম না, আমাদের ব্রেনের ভিতরটা বিভিন্ন এরিয়া, তাহলে এই চমস্কি কি বলছেন, ওই ব্রেনের মধ্যে এই যে নিউরাল সার্কিট যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ভাষার ইনফরমেশন অলরেডি থাকে। এটা কে বলছেন? চমস্কি বলছেন। দ্য চাইল্ড's natural predisposition to learn language is triggered by hearing speech and the child's brain is able to interpret what he or she hears according to the underlying principles of structures already contains। তাহলে তার ভিতরে যে স্ট্রাকচারটা রয়েছে মস্তিষ্কের ভিতরে, সেটা কি করে স্পিচ মানে কেউ কখনো বললে সেটা শোনে এবং তার মধ্যে এবিলিটি থাকে সেইটাকে তার ভিতরে প্রসেস করার মতো, ঠিক আছে? দিস ন্যাচারাল ফ্যাকাল্টি ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাড। এই জিনিসটা মনে রাখবে, ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, মানে ওই আমাদের ব্রেনের ভিতরে ওই পুরো জিনিসটাকে, সিস্টেমটাকে উনি বলছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তার মত অনুযায়ী এই ডিভাইসটা অলরেডি জন্মের সঙ্গে আমরা পেয়ে যাই, ঠিক আছে? Chomsky did not suggest that an English child is born knowing anything specific about English or of course, কিন্তু চমস্কি এটাও বলেননি যে একটা ইংলিশ চাইল্ড মানে একটা ইংরেজের ছেলে কিন্তু ইংলিশ সম্বন্ধে এনিথিং স্পেসিফিক কোনো কিছু নির্দিষ্ট করে জেনে শুনে জন্মিয়েছে এরকম কিন্তু নয়, কিন্তু তার মধ্যে সেই সিস্টেমটা রয়েছে যেখান থেকে ইংলিশটাকেও লার্ন করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে। He stated that all human languages share common principle। এইটা একটু বোঝো, আমি বলছিলাম না বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে, এবং এটাও বলেছিলাম যে প্রত্যেকের ভাষা ভিন্ন হলেও কিছু কিছু জিনিস এক। যেমন চাইনিজরা, তারাও কথা বলে প্রকাশ করে, লিখে প্রকাশ করে, তাদের উচ্চারণগুলো ভিন্ন, তাদের লেখার যে সিম্বলগুলো অর্থাৎ লেটারগুলো সেগুলো আলাদা, ঠিক আছে? আবার যদি আরো গভীরে চলে যাও, নাউন ভার্ব মানে কোনো কিছু নাম, নেমিং ওয়ার্ড বা যেগুলো ক্রিয়া কাজ করা বোঝায়, সেগুলো কিন্তু সব ভাষাতেই রয়েছে। এগুলো কি বলছে, কমন প্রিন্সিপাল, কিছু একদম সাধারণ নিয়ম নীতি থাকে, সেই জন্য এই হিউম্যান ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করা আরো সহজ হয়ে ওঠে। বেশ, চলে গেল এটা ইনেটনেস, সহজাতবাদ। তারপরে কি আছে, কগনিটিভ। বাংলা কি আছে এটা, প্রজ্ঞাবাদ। এখানে কি আছে, যে পিয়াজেট, যে পিয়াজেট কি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটর ইন দিস ফিল্ড। তিনি এই প্রজ্ঞাবাদে অনেক তথ্য নিয়ে আলোচনা করেছেন, এবং তিনি কি বলেছেন, হি আর্গুড দ্যাট এ চাইল্ড has to understand a concept before he or she can acquire the particular language from which expresses that concept। তাহলে কি বলছে,
মানে তিনি বলছেন ভাষা শিখতে গেলে তাহলে কি ওই ওই ভাষার যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ধারণাটা সম্বন্ধে তাকে বুঝতে হবে, তবেই সে ভাষা শিখতে পারবে। ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ এ চাইল্ড ওভারঅল ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট। মানে তার যে ওভারঅল ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট মানে বৌদ্ধিক বিকাশ ঘটছে। আমাদের কি প্রতিটা শিশু আস্তে আস্তে যত দিন যায় তার বুদ্ধি শুদ্ধি বাড়ে, হ্যাঁ, ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট ঘটে। তারই একটা কি একটা পার্ট হলো ভাষার যে অ্যাকুইজিশন, সেটা কিন্তু তারই একটা পার্ট। এটা কে বলছেন? জে পিয়াজে। সাপোজ এ চাইল্ড হ্যাজ টু গিভেন নাম্বার অফ স্টিক্স অ্যান্ড আস্ক টু অ্যারেঞ্জ। ঠিক আছে, তাহলে কি হলো, একটা বাচ্চাকে কিছু কাঠি দেওয়া হলো এবং অ্যারেঞ্জ করতে বলো, সাজাতে বলো। যদি তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট না হয় তাহলে পারবে না। ঠিক একইভাবে সে বড় ছোট বিগার স্মলার সম্বন্ধে ধারণা থাকবে না। সেই কারণে সে এই পিয়াজে কি বলছে, পিয়াজে বলছে যে বাচ্চারা কিন্তু এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হলে তবেই ভাষাটাকে শিখতে পারে। আরেকটা আছে কি ইন্টারাকশন। এটা অনেক সময় সোশ্যাল লার্নিং থিওরি বলা হয়। ইন্টারাকশন মানে তোমরা জানো মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া মানে কি? একটা বাচ্চা বলো, একটা সাধারণ মানুষ বলো, যখন তার সমাজে চলাফেরা করে তখন প্রত্যেকের সঙ্গে কি করে, মেলামেশা করে, তাদের সঙ্গে ইন্টারাকশন হয় এবং সেখান থেকে সে আস্তে আস্তে ভাষাটাকে শেখে। এখানে অনেক মানে ভাষাবিদ তাদের মতবাদ প্রকাশ করেছেন, যেমন আব্রাহাম মাসলো আছেন, হ্যাঁ, কার্ল রোজার্স আছেন। এই সমস্ত বিভিন্ন ভাষাবিদরা এই এই এটাও বলেছেন মূলত আমাদের এই বিহেভিয়ারিস্ট আর কগনিটিভ এই দুটো নিয়ে আমাদের জানতে হবে বেশি করে। সিডিপি পড়ার সময় এগুলো সম্বন্ধে জানবে। আর ইনেটনেসটা বললাম তোমাকে, সহজাত প্রবৃত্তি যেটা চমস্কি, আমি একটু পরে দেখো এইগুলো বলবো, স্লাইড গুলো আছে, আস্তে আস্তে সব বুঝিয়ে দেবো যতটা পারা যায়। সংক্ষিপ্ত সময়ে অনেক বড় একটা বিষয় আজকের বিষয়টা, যতটা পেরেছি সংক্ষেপ করার চেষ্টা করেছি আমি। হয়তো একটু দ্রুত বলছি, কিন্তু কিছু করার নেই। সবে আমরা 24টার মধ্যে 11 নম্বর স্লাইডে চলছি, আরো স্লাইড রয়েছে। কারো কোনো কোশ্চেন আছে এই অবধি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? যদি থাকে বলবে। ঠিক আছে, আমি পরের স্লাইডে গেলাম। দেখো, এই প্রথমে আমরা যেটা পড়লাম বিহেভিয়ারিজম, আচরণবাদ। এখানে কিছু গল্প তোমরা অলরেডি জানো। ইভান প্যাভলভ বলে একজন ভাষাবিদ ছিলেন, সরি বিজ্ঞানী ছিলেন, ভাষাবিজ্ঞানী বলতে পারেন বা মনোবিদ বলতে পারো। তিনি একটা পরীক্ষা করেছিলেন। তিনি পরীক্ষা করেছিলেন কি, একটা কুকুরের সামনে এক টুকরো মাংস রাখলে তার লালা ঝরে। তাহলে কি বলেছিলেন, যেটা তার আচরণের পরিবর্তন আসছে। যখন কুকুরের সামনে মাংসটা রাখা হচ্ছে তখন কি হচ্ছে, তার মুখ থেকে লালা পড়ছে। তাহলে এই জিনিসটাকে তিনি কি বলেছিলেন, এক সেকেন্ড, হ্যাঁ। তো প্যাভলভ যেটা পরীক্ষাটা করেছিলেন সেখানে তিনি কি বলেছিলেন, যে না, এই যে আচরণের পরিবর্তন হচ্ছে, সামনে একটা উদ্দীপক রাখলে, মাংসের যেহেতু তার খাবার জিনিস, তাই সামনে রাখলে কুকুরটা কিন্তু মুখ থেকে লালা পড়ছিল। তো সেটাকে তিনি বলেছিলেন কন্ডিশনাল লার্নিং। মানে ওর যে লালা ঝরাটা, ব্যবহারের পরিবর্তন হচ্ছে, আচরণের পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু একটা কন্ডিশন, শর্ত সাপেক্ষে হচ্ছে। তারপরে আরো সব যে সমস্ত ইয়ে রয়েছে, বিহেভিয়ারাল থিওরি গুলো রয়েছে, তাদের মধ্যে স্কিনার বলে একজন ছিলেন, যার থিওরিটা আমরা সামনে রেখেছি, দেখতে পাবে। অপারেন্ট কন্ডিশনিং বলে। অপারেন্ট কন্ডিশনিং কি না, এটা দেখা যাচ্ছে যে ওই কন্ডিশনাল লার্নিং আরো অ্যাডভান্স থিওরি। এটা স্কিনার বক্সটাকে একটু আমরা বুঝে নিই, যে একটা খাঁচা রয়েছে, মানে চারিদিক থেকে লক্ষ্য করা যাবে, কাঁচের তৈরি বলতে পারো। তার মধ্যে একটা ইঁদুরকে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছ কি কি আছে সেখানটায়, এখানটায় আছে হচ্ছে এই দেখো, এটা স্পিকার আছে একটা, হ্যাঁ, দুটো লাইট রয়েছে, হ্যাঁ, আর একটা ফুড ডিসপেন্সার রয়েছে, এখানে খাবার আছে, আর একটা লিভার আছে। আর নিচের এটা হচ্ছে একটা মেটাল গ্রিল, ইলেকট্রিক গ্রিড লেখা আছে, দেখো ইলেকট্রিক গ্রিড। এই জিনিসটা স্কিনার বক্স তিনি একটা পরীক্ষা করেছিলেন ইঁদুরটার উপর। এই লাইটগুলো যখন গ্রিন লাইট জ্বলছে, তখন যদি ইঁদুরটা লিভারে চাপ দেয়,
তখনই খাবার পড়বে। যখন রেড লাইট জ্বলছে তখন কিন্তু এই এই ইলেকট্রিক শকটা চালু হয়ে যায়, তখন লিভার টিপলে ইলেকট্রিক শকটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার কখনো দেখা যায় শুধু লিভার টিপলে স্পিকারে সাউন্ড আসছে। এবার গল্প হচ্ছে এই ইঁদুরটা কখন কোনটা টিপছে, মানে লিভারটাকে প্রেস করছে, সেইটা কিন্তু আস্তে 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 ইঁদুরটা অভ্যস্ত হয়ে পড়ে। মানে দেখা গেল যখন সে গ্রিন লাইট জ্বলেছে, ও প্রথমে তো ইঁদুর, জানো তো ইঁদুর খুব মানে চারিদিক ঘুরে ঘুরে দেখতে ভালোবাসে। হ্যাঁ, এটা ওটা নেড়ে দেখতে ভালোবাসে। বাড়িতে যদি কখনো ইঁদুর ঢুকে থাকে দেখবে এটা ওটা নিয়ে চলে যাচ্ছে। একটা পেনের ঢাকনি নেই, হ্যাঁ হয়তো দেখা গেল একটা খাবারের ছোট প্লেট নেই, ওই ইঁদুরে নিয়ে চলে যায়। ইঁদুরের উপর ওই জন্য মূলত তিনি পরীক্ষাটা করেছিলেন, কারণ ওরা একটু বেশি নাড়াচাড়া করতে ভালোবাসে বা ঘাটাঘাটি করতে পছন্দ করে। তো ওই দেখা যাচ্ছে প্রথম প্রথম ইঁদুরটাকে বাক্সে রেখে দিয়েছে, ওর কোনো রিয়াকশনই দিচ্ছে না, তারপরে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে, লিভার চিপছে, হ্যাঁ কোনো লাইট ফাইট গুলো জ্বলে সেখানে গিয়ে থাবা দিচ্ছে। যে আস্তে 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 কিন্তু স্কিনার কি করলো, গ্রিন লাইট জ্বালালো, গ্রিন লাইটটায় হয়তো হাত দিল, কিছু হলো না, তারপরে দেখলো লিভারে হাত দিয়েছে আর খাবার পড়েছে, ও খুব খুশি, খাবার পড়েছে। তবে তারপর থেকে দেখা যাচ্ছে গ্রিন লাইট যখনই জ্বলছে তখনই ও লিভার প্রেস করছে, খাবার পড়ছে। ওটা কি হলো, পজিটিভ রেনফোর্সমেন্ট হয়ে গেল, মানে ওর যে কাজটা করলো তার একটা পজিটিভ রেসপন্সও পেলো, এবং সে কি হলো, খুশি হয়ে গেল খাবারটা পেয়ে। এবং ওই যেহেতু ও নিজে খুশি হলো তাই ও আচরণটাকে রিপিট করবে, বারবার করবে। ঠিক আছে, কিন্তু যখন রেড লাইট জ্বলছে তখন ও লিভার প্রেস করলো, তখন শক শক আসছে, এখানটা ইলেকট্রিক শক আসছে, তখন ও এটা ওটা করে দিচ্ছে কিভাবে বাঁচা যায়। তখন লিভার প্রেস করলে আবার রেড লাইটটা নিভে যাচ্ছে এবং শকটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন ও বুঝতে পারছে যে আমাকে এই রেড লাইট জ্বললেই লিভার প্রেস করতে হবে সাথে সাথে, তাতে ইলেকট্রিক শক দিক বা না দিক ও কিন্তু রেড লাইট জ্বললেই ছুটে গিয়ে লিভার প্রেস করতে লেগে যাচ্ছে। তো এইটা কিন্তু ওর একটা নেগেটিভ রিএনফোর্সমেন্ট, মানে ও যখনই দেখছে রেড লাইট মানে বিপদের সিগন্যাল, ও হয়তো বুঝতে শিখে যাচ্ছে এবং তখনই গিয়ে লিভার প্রেস করছে। যেমন এখানে এক্সাম্পল গুলো একটু দেখলে তোমরা বুঝতে পারবে। পজিটিভ রিএনফোর্সমেন্টের একটা হচ্ছে গিভিং ডগ এ ট্রিট ফর সিটিং। দেখা গেলো একটা কুকুরকে তুমি বসতে বললে, বস বস করলে, ও বসলো, তুমি তাকে একটা খাবার দিলে, এটা পজিটিভ রিএনফোর্সমেন্ট। আর একটা নেগেটিভ রিএনফোর্সমেন্ট কি, রিমুভিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস টু ইনক্রিজ আ বিহেভিয়ার। তাহলে কি, একটা তোমার যে বিহেভিয়ার মানে আচরণকে বাড়ানোর জন্য একটা আনপ্লেজেন্ট স্টিমুলাস, মানে যেটা তোমার পক্ষে ভালো নয় সেরকম একটা স্টিমুলাস তোমার সামনে প্রেজেন্ট করা। যেমন বলছে এই সিট বেল্ট বাজার, গাড়িতে সিট বেল্ট যদি না বাঁধা হয় তখন সিট বেল্ট বাজারটা কন্টিনিউ বাজতেই থাকে, যখনই আমরা সিট বেল্টটা পরে নিই বাজারটা স্টপ হয়ে যায়। তাহলে এই বাজারটা এখানে কিন্তু নেগেটিভ রিএনফোর্সমেন্টের কাজ করছে, আমার আচরণটাকে ভালো করার জন্য আনপ্লেজেন্ট মানে আমার পক্ষে ভালো লাগছে না শুনতে সেরকম একটা স্টিমুলাস বা উদ্দীপক আমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার কি আছে, পজিটিভ পানিশমেন্ট। হ্যাঁ, একটা আনপ্লেজেন্ট স্টিমুলাস দেওয়া হচ্ছে একটা বিহেভিয়ার, একটা আচরণকে কমানোর জন্য, ডিক্রিজ করার জন্য। যেমন গেটিং স্কল্ড ফর বিং লেট, কেউ লেট করলে, দেরি করলে আমরা তাকে বকি, এটা আমাদের কাছে আনপ্লেজেন্ট, কিন্তু এটা কি হবে আমাদের, এইটা আমাদের পজিটিভ, আমাদের যে বিহেভিয়ার সেটাকে ভালো করার জন্য দেওয়া হচ্ছে। তাহলে পানিশমেন্ট কিন্তু সেটা আমাদের বিহেভিয়ারকে ভালো করার জন্য দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে নেগেটিভ, রিমুভিং অ্যান আনপ্লেজেন্ট স্টিমুলাস টু ডিক্রিজ দ্য বিহেভিয়ার। যেমন কি বলছে, টেকিং এ টয় অ্যাওয়ে ফ্রম এ মিসবিহেভিং চাইল্ড, একটা ছেলে খুব দুষ্টুমি করছে, তার হাত থেকে খেলনাটা নিয়ে নেওয়া হলো, তো এটা একটা নেগেটিভ পানিশমেন্ট, তার টয়টা নিয়ে নেওয়া হলো, মানে কি নিয়ে নেওয়া মানে তার পক্ষে নেগেটিভ, আনপ্লেজেন্ট। প্লেজেন্ট স্টিমুলাস বলতে এটা খেলনাটা তার কাছে প্লেজেন্ট ছিল, সেটা নিয়ে নেওয়া হলো, যার ফলে তার পানিশমেন্টটা তার আচরণটাকে ঠিক করে দেবে নেগেটিভ পানিশমেন্টের মাধ্যমে। এক্সটিংশন, when a behavior stops because it is no longer reinforced, যখন একটা আচরণ কি হয় আমাদের বারবার রিএনফোর্স না করা হয়, দেখা গেল ইঁদুরটা লিভারটা প্রেস করেই যাচ্ছে, লিভার প্রেস করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, কিন্তু খাবার আসছে না, তখন কিন্তু ও আর বারবার লিভার প্রেস করতে করতে হাল ছেড়ে দেবে, আর লিভার প্রেস করবে না। ওই বিহেভিয়ারটা কিন্তু, আচরণটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে যাবে। শেপিং, গ্র্যাজুয়ালি রিএনফোর্সিং স্টেপস টুয়ার্ডস, দাঁড়াও এক সেকেন্ড দাগ পড়ে গেছে, গ্র্যাজুয়ালি রিএনফোর্সিং স্মল স্টেপস টুয়ার্ডস এ কমপ্লেক্স ডিজায়ার্ড বিহেভিয়ার। তাহলে এইভাবে আস্তে আস্তে শেপিং করা হবে, মানে কি কোন আচরণটা ও শিখবে, কোনটা ভুলে যাবে, কোনটা ওর পক্ষে ভালো কোনটা ওর পক্ষে খারাপ, শেখাতে শেখাতে আস্তে আস্তে শেপিং হয়ে যাবে, একটা নির্দিষ্ট ভাবে আকৃতি প্রদান করা হবে। তাহলে এটাকে অপারেন্ট কন্ডিশনিং চেম্বারও বলা হয় স্কিনার বক্সটাকে। তাহলে কি বলছে, এই যে আমাদেরকে স্কিনার বলছে লার্ন, মানে আমরা যখন শিখবো, এই দুটো শিখলো কিভাবে, তাকে বিভিন্ন ভাবে রিএনফোর্সমেন্ট দিয়ে শেখানো হলো, কখনো পানিশমেন্ট দিয়ে শেখানো হলো, ঠিক, এবং তারপরে লাস্টে তাকে শেপিং করানো হলো, মানে আমরা যেরকম চাইছি সেরকম ভাবে তাকে শেখানো হলো।
সঞ্জীব ঘোষ আবার হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? সঞ্জীব ঘোষ কিছু বলবে, বলো, মাইক অন করতে পারো। কোনটা শুনতে পেলে না? সঞ্জীব ঘোষ তুমি মাইকটা অন করে বলতে পারো, আমি শুনতে পাবো। না, আমি বলছিলাম যে তুমি হ্যান্ড রেজ করেছো তো, হয়তো কিছু বলবে সেই জন্য। তুমি কি কিছু বলবে? ওকে, বেশ, ঠিক আছে। বেশ, তাহলে স্কিনারটা মোটামুটি আমরা বুঝলাম। তোমরা যখন সিডিপি পড়বে আরো বেটার পড়িয়ে দেবেন তোমাদের স্যারেরা। এবং তোমরা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যে দেখো, অনলাইন ক্লাস করছো মানে প্রত্যেকের হাতে একটা ল্যাপটপ বা মোবাইল রয়েছে এবং ইন্টারনেট কানেক্টিভিটিও রয়েছে। এই যে থিওরিগুলো আমি পড়াচ্ছি বা তোমাদের স্যাররা, অন্যান্য স্যাররাও পড়াবেন, এই থিওরিগুলো নিয়ে তোমরা কিন্তু গুগলে সার্চ করে, বা গুগলের বদলে তুমি যে কোনো জায়গায় সার্চ করতেই পারো, আরো ডিটেলসে কিন্তু জানতে পারবে এবং নতুন নতুন অনেক কিছু বিষয়ে জানতে পারবে। ঠিক আছে? আর তাছাড়া যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে, আমরা তো রয়েছি। তো এই থিওরিগুলো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে রাখছি, হয়তো একটু দ্রুত বলছি, অনেকের খারাপও লাগছে, কিন্তু সময়ের জন্য আমাকে করতে হচ্ছে। কারণ আরো, দেখো 12 নম্বর স্লাইডে আছে, আরো তো স্লাইড রয়েছে। তো তোমরা পরে আমাকে কোশ্চেন করতে পারো, কোনটা যদি বুঝতে অসুবিধা থাকে চ্যাটে লিখতে পারো, মাইক অন করে বলতে পারো। আমি চলে যাচ্ছি নেক্সট থিওরিতে। এখানটা দেখো, থর্নডাইকস ল অফ লার্নিং, ইনিও বিহেভিয়ারিস্ট একজন, হ্যাঁ, আচরণবাদী একজন, ভাষাবিদ বলতে পারো বা মনোবিদ বলতে পারো, যেহেতু আমরা চাইল্ড পেডাগজি নিয়ে পড়ছি। তিনি একটা পরীক্ষা করেছিলেন, এই যে এডওয়ার্ড থর্নডাইক পাজেল বক্স। তিনি বিড়ালের উপর করেছিলেন পরীক্ষা। ইঁদুরের মতো বিড়ালও কিন্তু খুব ছটফটে, কারো বাড়িতে যদি পোষা বিড়াল থাকে দেখবে ওরা খুব ছটফটে হয়। তো উনি কি করেছিলেন, একটা খাঁচা একটা বিড়ালকে বন্ধ করে দিয়েছিলেন, যে তার নাগালের বাইরে একটু খাবার রেখেছিলেন। তো বিড়ালটা প্রথমে ওই খাবার, যখন খিদে লেগেছে তখন খাবারটা খাবে বলে হাত বাড়িয়েছে, এই যে হাত বাড়িয়েছে, নাগাল পায়নি। তারপরে দেখো এটা ওটা টিপে নেড়ে চেড়ে দেখছে। তারপরে এক সময় এটা ওটা করতে করতে সাকসেসফুল হয়ে যাচ্ছে, খাঁচার দরজা খুলে যাচ্ছে এবং বিড়ালটা এসে খাবারটা পেয়ে যাচ্ছে। একদম সংক্ষেপে বললাম, এটা থর্নডাইকসের পাজেল বক্স। এবং এই খাঁচাটার মধ্যে কিন্তু অনেক রকম সিস্টেম করা ছিল, কোনো একটা দড়ি ঝুলছিল, কোথাও একটা লিভার ছিল, হ্যাঁ, কোথাও একটা ছোট্ট সুইচের মতো এরকম রাখা ছিল। তো বিড়ালটা করতে করতে যেটা সঠিক সেটা যখন করলো তখনই কিন্তু দরজাটা খুললো। তো এখান থেকেও কিন্তু ওই ওই থিওরিটাকে তিনি সাপোর্ট করলেন, যে তার যে আচরণ, বিড়ালটার আচরণটা নির্ভর করছে তার যে উদ্দীপক, এই যে উদ্দীপকটার ওপর। শুধু কি উদ্দীপকের ওপর না, ইনি থিওরিতে আরো অনেক কিছু অ্যাড করলেন। নাম্বার ওয়ান, দ্য ল অফ রেডিনেস। রেডিনেস মানে কি? আর ইউ রেডি? তোমরা কি প্রস্তুত? আমি যে পড়াচ্ছি তোমাদের, তোমরা যদি নিতে প্রস্তুত থাকো, শিখতে প্রস্তুত থাকো, তবে কিন্তু তোমরা শিখবে। নাহলে তুমি যদি বলো না আমি শিখবো না, আমি পারবো? ঠিক একইভাবে বিড়ালটা কখন প্রস্তুত হলো, যখন ওর খিদে লেগেছে, যখন ওর এই খাবারটার প্রয়োজন হয়েছে, তখন কিন্তু ও রেডি হলো। তাহলে এটা কি? প্রস্তুতির সূত্র। মানে সে প্রস্তুত কিনা, কোন একটা আচরণ যে সে করবে, সেই আচরণটা কখন করবে, যখন সে সেই আচরণটা করার জন্য প্রস্তুত, রেডি হবে। ঠিক আছে? তারপরে কি আছে, দ্য ল অফ এক্সারসাইজ। মানে কি? মানে এক্সারসাইজ মানে কি? প্র্যাকটিস, বারবার করা। তাহলে বিড়ালটাকে বারবার যদি খাঁচা আটকা হয়, বারবার চেষ্টা করেছে, খাঁচা আটকা হলে কি হবে, কখনো এটা টেনেছে, কখনো ওইখানে লিভার প্রেস করেছে, যে বারবার করতে করতে সঠিকটা যখন হয়ে গেছে তখন বেরিয়ে এসছে। তাহলে এই বারবার প্র্যাকটিস এক্সারসাইজটা হচ্ছে কি না, অনুশীলনের সূত্র। বারবার যখন ও একই, বা এর পরের বারও যদি ওকে ভরে দেওয়া হয়, তখন কিন্তু ওই আবার দুবার তিনবার ট্রাই করার পর সঠিকটা করে ফেলবে। তারপরে একবার ট্রাই করে ফেলবে। এটা কখন হবে, যখন সে বারবার এক্সারসাইজ করবে। ল অফ এফেক্ট, ফল লাভের সূত্র। ফল লাভ, ফল মানে কি, এই যে করলো, ও যে প্রতিক্রিয়াটা করলো বা আচরণটা করলো, তার ফল হিসেবে কি পেলো? খাবার পেলো। খাবারটা তার পক্ষে একটা ভালো ফল।
এফেক্ট, তার এফেক্টটা কি হলো, খুব ভালো একটা ফল পেলো, তার জন্য কিন্তু এই আচরণটা সে করলো। তাছাড়াও ইনি কিছু সাবঅর্ডিনেট লস মানে গৌণ সূত্র বলেছেন, ল অফ মাল্টিপল রেসপন্সেস, ল অফ অ্যাটিটিউড, হ্যাঁ, প্রপেটেন্সি অফ এলিমেন্টস, হ্যাঁ, ল অফ রেসপন্স বাই অ্যানালজি, অ্যাসোসিয়েটিভ শিফট, এগুলো মানে আছে বিভিন্ন। যেমন ধরো ল অফ মাল্টিপল রেসপন্স মানে কি না বহুমুখী প্রতিক্রিয়া, মানে বিড়ালটা বহু রকম ভাবে চেষ্টা করছে, ঠিক আছে। ল অফ অ্যাটিটিউড মানে কি তার যে মানসিক অবস্থা, ও খিদে লেগেছে বা ও মন থেকে চেয়েছে বলেই কিন্তু ওই চেষ্টাটা চালিয়ে গেছে, আচরণগুলো করেছে। তারপরে কি ল অফ প্রপেন্সি অফ এলিমেন্টস, আংশিক প্রতিক্রিয়া, মানে ও অল্প অল্প করে চেষ্টা করেছে কখনো। অ্যানালজি মানে সাদৃশ্য, মানে কোনটার সাথে সাদৃশ্য রয়েছে, কোন আচরণটার সাথে কি হচ্ছে, দেখা গেলো দই টানলে কি হচ্ছে আর লিভার টানলে কি হচ্ছে, সে দুটো অ্যানালজি মানে সাদৃশ্যটা দেখেও তারপরে কিন্তু আচরণটা করেছে। আরেকটা কি আছে অ্যাসোসিয়েটিভ শিফট, মানে অনুসঙ্গমূলক সঞ্চালন, মানে ও যেটা করেছে তার ওই ফলে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, এইটা দেখার জন্য কিন্তু তারপরে ও আচরণগুলো নিজের মধ্যে পরিবর্তন করেছে। তাহলে এইরকম 5টা গৌণসূত্র রয়েছে, আরো ডিটেলসে নেক্সট স্যারেরা আলোচনা করবেন সিডিবি ক্লাসে। আমি চলে যাচ্ছি পরবর্তী সূত্রে। তাহলে এটা গেল কি আচরণবাদ, বিহেভিয়ারিজম। এবার চলে আসো ইনেটনেস, মানে যেটা আমরা কি বলেছিলাম সহজাতবাদ। কি বলেছিলাম যে মানুষ জন্মের সাথে সাথেই কি নিয়ে জন্মগ্রহণ করে, LAD, পুরো কথা লেখো কেউ, LAD কি, এলইডির ফুল ফর্ম লেখো দেখি একটু মনে আছে কিনা। রিয়া ঘোষ, রিমা খান, হ্যাঁ রিয়া তুমি একটু ভুল লিখেছো, রিমা খান ঠিক লিখেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে চমস্কি কি বলছেন, নম চমস্কি, যে আমরা ল্যাড অলরেডি আমাদের ব্রেনে নিয়ে জন্মগ্রহণ করি, মানে আমাদের ব্রেনের মধ্যে একটা ডিভাইস অলরেডি থাকে, ঠিক আছে। তো সেই ডিভাইসটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করে। তাহলে কি বলছে, হি আর্গুস দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ অ্যান ইনেট স্ট্রাকচার অর ফাংশন অফ দ্য হিউম্যান ব্রেন। তাহলে তিনি বলছেন যে মানুষের ব্রেনের এটা একদম সহজাত একটা সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেই জন্যই হয়। Chomsky believes that there are structures of the brain that control the interpretation and production of speech. তাহলে কি বলছেন, ব্রেনের মধ্যে আমাদের এমন কিছু স্ট্রাকচার রয়েছে যারা ইন্টারপ্রেট করা মানে আমাদের মিথস্ক্রিয়া এবং ভাষা সৃষ্টির জন্য সেই স্ট্রাকচারগুলো কাজ করে। চিলড্রেন ডু নট নিড এনি কাইন্ড অফ ফর্মাল টিচিং টু লার্ন টু স্পিক, বলছে কোনো নিয়ম মাফিক পদ্ধতির প্রয়োজন হবে না বাচ্চাদেরকে কথা বলা শেখানোর জন্য। ফ্যাক্টরস দ্যাট চমস্কি ইউজ টু সাপোর্ট হিজ থিওরি, তিনি কিছু থিওরিটাকে সাপোর্ট করার জন্য কিছু ফ্যাক্টর বলেছিলেন। তাহলে দেয়ার ইজ অ্যান অপটিমাল লার্নিং এজ, 3 থেকে 10 বছর। আমি এর আগে তোমাদের স্টেজগুলো পড়াচ্ছিলাম বলেছি যে এরা কিন্তু এই 3 থেকে 10 বছরের মধ্যে কি করে এন্টায়ারটি অ্যান্ড গ্রাস্প ফ্লুয়েন্সি, মানে খুব সম্পূর্ণভাবে এবং দ্রুততার সঙ্গে কিন্তু শেখে এই বয়সটাতে, অ্যাকোয়ার করে। দ্য চাইল্ড ডাজ নট নিড এ ট্রিগার, কোনো কিছু তাকে ট্রিগার করতে হয় না শেখার জন্য, ঠিক আছে, অটোমেটিক শেখে সে। তারপরে কি বলছে, ইট ডাজন্ট ম্যাটার ইফ এ চাইল্ড ইজ কারেক্টেড, তাকে সঠিক করা হোক বা না হোক, ঠিক আছে, স্টিল গ্রাস্প দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেম ম্যানার অ্যান্ড স্পিক দ্য সেম ওয়ে, তাকে কারেকশন করে দাও বা না দাও সে ওই একইভাবে দ্রুততার সঙ্গে ল্যাঙ্গুয়েজটাকে শিখবে, বলবে এবং ক্রমশ সে আরো অ্যাকোয়ার করতে থাকবে। এটাকে আমি দেখো একটা বাংলা ট্রান্সলেট করে দিয়েছি ব্যাপারটাকে, বাংলাগুলো পড়বো না ইংলিশগুলো, বাংলাগুলোই পড়ি। কি বলছে, শিশুরা বিশেষ ভাষা শিক্ষার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন, এটা চমস্কি বলছেন, ঠিক আছে। তারপরে কি বলছে, তাদের প্রথম ভাষা মাতৃভাষা শেখাতে এবং সংশোধন করতে হয় না, ঠিক আছে। ভাষা শিক্ষার উপযুক্ত পরিবেশ যে যত বেশি পাবে সে তত ভালো শিখবে ভাষা, আর ভাষার তত্ত্বগত সূত্র অবচেতন ভাবে শিশুর মনে ধরা পড়ে। তাহলে কি হলো না, শিশু মন অবচেতন থাকলেও তার যে বিভিন্ন সূত্রগুলো, কখন কোনটা বলতে হয়, আমি যেটা বলছিলাম টেন্স, হ্যাঁ, খাবো, খেয়েছি, বা কালকে ঘটেছে, হ্যাঁ, বা আগামীকাল মেলায় যাব, এই যে বিষয়গুলো, এই রুলস, এগুলো কিন্তু আনকনসিয়াসলি মানে অবচেতন ভাবেই তার মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যায়। তাহলে কি বলছে চমস্কির মতে,
শিশু ভাষা শিক্ষার উপযুক্ত পরিবেশ পেলে অন্যদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে মাতৃভাষার নিয়মকানুন শিখে নেয়। তাহলে স্বাভাবিক কথা, উনি একটা কথাই বলেছেন যে একটা শিশু জন্মেছে, সহজাত একটা প্রবৃত্তি নিয়ে জন্মেছে, সে ভাষাটা সেখান থেকেই শিখে নেয়, তার জন্য স্পেশাল কোনো এফোর্ট দিতে হয় না। এফডি ক্লিয়ার? চামচ কি মোটামুটি হয়ে গেল? কটা বাজলো? বেশ, আমি দেখছি আর একটু রয়েছে। এবার পেঁয়াজের যেটা বলেছিলাম, পেঁয়াজের থিওরিটা একবার দেখে নাও। ইনি কি বলেছিলেন? ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, হ্যাঁ, মানে বৌদ্ধিক বিকাশ সম্পূর্ণ না হলে ভাষা শেখাও হয় না। এই বৌদ্ধিক বিকাশটা কোন স্তরে কিরকম হয় উনি বলে দিয়েছেন, 4টে স্তর বলেছেন। ঠিক আছে, 1 2 3 4। সেন্সরি মোটর 0 থেকে 2 বছর, কি এই তার সেন্স থেকে, তার যে ধারণা সেখান থেকে সে বিভিন্ন অ্যাকশন শেখে, যেমন টাচিং, লুকিং, মাউথিং, কোনো কিছু মুখ দেয়া। প্রি অপারেশনাল, হ্যাঁ, এগুলো বাংলাগুলো তোমরা জানো, যারা বিএড ডিএড করেছো খুব ভালোভাবে জানো, আমি আর বলছি না। 2 থেকে 7 বছরে কি হয়? প্রি অপারেশনাল স্টেজ। পেঁয়াজের মত অনুযায়ী কি করে? সে ভাষা আস্তে আস্তে ডেভেলপ করে এবং ইকো সেন্ট্রিক ভাবে, মানে কোনো একটা শব্দকে বা কোনো একটা বিষয়কে, চিহ্নকে নিয়ে নিজের মন থেকে ভাবতে শুরু করে। ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং কনজারভেশন অ্যান্ড লজিক, কিন্তু সে তখন লজিক মানে যে যুক্তিবোধ বা নিয়ম কানুন সেগুলো কিন্তু সে বুঝতে পারে না। কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর, লজিক্যালি ভাবে কংক্রিট ইভেন্ট যেটা তার সামনে ঘটছে, মূর্ত মূর্ত বিষয় সম্বন্ধে সে লজিক্যালি মানে যুক্তি সহকারে ভাবতে শুরু করে। আন্ডারস্ট্যান্ডস কনজারভেশন, মানে যে সমস্ত বিভিন্ন নিয়ম কানুন সেগুলো আস্তে আস্তে শিখতে শুরু করে। ফর্মাল অপারেশনে কি হয়? 12 বছরের পরে, অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুড, এটা কি হয়? এই অ্যাবস্ট্রাক্ট এবং হাইপোথেটিক্যাল থিঙ্কিং, মানে সে কিন্তু বিমূর্ত ধারণাটা তখন থেকে উদ্ভব হয় তার মধ্যে, এবং ফিউচার অ্যান্ড মোরাল ইস্যুস, তাহলে তখন সে ন্যায় নীতি এগুলো সম্বন্ধে তার মধ্যে বোধ জন্মায়, এবং তার ফলে তার ভাষারও আস্তে আস্তে বিকাশ ঘটে। মানে তার ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, তার সাথে সাথেই তার ভাষার বিকাশটাও ঘটতে থাকে। ঠিক আছে, পরের স্লাইডে গেলাম। এইবার আমরা সেই ক্রাসেন যেটা পড়লাম 1985-এ, তিনি বলেছিলেন, কি বলেছিলেন? যে অ্যাকুইজিশন আর লার্নিং দুটোর মধ্যে পার্থক্যকে তিনি সবাইকে বলেছিলেন, বুঝিয়েছিলেন। তার যে মনিটর মডেল, মনিটর মডেলটাকে একটুখানি বুঝবো সংক্ষেপে, তারপর আমরা পরে চলে যাব। তাহলে মনিটর জিনিসটা কি? মনিটর তোমরা এর আগে শুনেছো, কম্পিউটারের মনিটরও বলতে পারো, বা আমাদের ক্লাস মনিটরের কথাও বলতে পারো, যাই বলো। মনিটর কি করে? আমাদেরকে, যার মাধ্যমে আমরা নজরদারি করি, তাই তো, নজরদারি করি। তাহলে নজরদারি করা মানে কি? কোনো কিছু ঠিক না ভুল সেটাকে যাচাই করা, সেটা ঠিক বা ভুল যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। তাহলে এই মনিটর কে? তার এই যে মনিটর মডেলের মনিটরটা কি? কি বলছে ক্রাসেন? বলছে যে আমরা যে প্রথম ভাষাটা শিখছি, ঠিক আছে, সেই প্রথম ভাষাটা কিন্তু আমরা অ্যাকোয়ার করে ফেলছি, মানে আমাদের কিন্তু জোর করে কেউ শেখাচ্ছে না, আমরা অটোমেটিক শিখছি। ঠিক আছে, এবার শিখতে শিখতে সেগুলোকে আমাদের কারেকশনের প্রয়োজন হচ্ছে। আমি বললাম যে একটা বাচ্চা ভুল বলতেই পারে, তো ভুল বলে সেই ভুলটাকে তো রেকটিফাই করতে হবে, ঠিক করতে হবে। তো সেটা কে ঠিক করবে? তো বলতে চাইছেন উনি যে আমাদের মধ্যে একটা মনিটর থাকে। কে মনিটর? আমরা যেটা শিখেছি, অলরেডি যেটা শিখেছি সেটা মনিটর করে, আমরা যে নতুন করে যে ইনপুটটা আমাদের দেওয়া হচ্ছে সেই ইনপুটটাকে মনিটর করে এবং প্রয়োজনে সেটাকে রেকটিফিকেশন বা কারেকশন করে। ঠিক আছে, তাহলে কি বলছে ক্রাসেন? যে আমরা যেটুকু শিখেছি সেই শেখাটুকু আমাদের মধ্যে রয়েছে অ্যাকোয়ার্ড নলেজ, কিছুটা আমরা শিখে রেখেছি। আমাদের এখান থেকে একটা ইনপুট দেওয়া হলো, হ্যালো, কেউ হ্যালো বললো, এটা এই হ্যালো শব্দটা আমরা অ্যাকোয়ার করছি। এবার এই যে আমাদের লার্নড নলেজ, যেটুকু আমাদের জ্ঞান রয়েছে, যেটুকু আমরা শিখে নিয়েছি, এ মনিটর করছে, মনিটরিং করছে, এই যে ঠিক না ভুল। হ্যাঁ, কিছুটা সময় লাগছে মনিটরিং করতে, মানে সময় মানে কি ঘন্টার পর ঘন্টা নয়, মানে কয়েক মাইক্রোসেকেন্ড বলতে পারো। তো এটা কি করছে? যে ওইটার উপর মনিটর করছে। ঠিক আছে, মনিটর করে আমাদেরকে এই যে আউটপুট, আমরা কি হ্যালোর উত্তরে কি বলবো সেটাকে ঠিক করছে। ঠিক আছে, এই জিনিসটা ক্রাসেন বলেছে, মানে ক্রাসেন এটাই বলেছেন যে লার্নিংটা পরে আসে, অ্যাকুইজিশনটা আগে আসে, এবং অ্যাকোয়ার্ড নলেজ যেটা, সেই নলেজটা আমাদের নতুন ইনপুট যেটা আসছে, মানে অ্যাকোয়ার করতে গেলে তো নতুন শব্দ থাকতে হবে, আমরা কি অ্যাকোয়ার করব? সেই ইনপুট, এই ইনপুটটাকে কিন্তু এ মনিটর করে, যেটুকু আমরা অলরেডি শিখেছি, লার্ন নলেজ, যেটুকু জ্ঞান আমাদের রয়েছে সে মনিটর করে, এবং সেটা ফিল্টার করে আমাদের আউটপুট, অর্থাৎ আমরা কিন্তু সেই অনুযায়ী কথা বলি বা ভাব প্রকাশ করি। তাহলে কি বলছে? 5টা হাইপোথিসিস তিনি বলেছেন। অ্যাকুইজিশন লার্নিং, ফ্লুয়েন্সি গ্রোজ ফ্রম ন্যাচারাল অ্যাকুইজিশন, নট জাস্ট স্টাডিং রুলস। তাহলে কি ন্যাচারাল, প্রাকৃতিকভাবে যখন আমরা কোনো কিছু অর্জন করি সেইখান থেকে আমাদের ফ্লুয়েন্সি,
দক্ষতা বৃদ্ধি পায়। শুধুমাত্র নিয়ম পড়লে কিন্তু সেটা আমাদের হয় না। মনিটর, লার্ন গ্রামার অ্যাক্টস অ্যান এডিটর নট এ প্রডিউসার অফ স্পিচ। তাহলে আমরা যেটুকু গ্রামার শিখেছি সেটা একজন এডিটর হিসেবে কাজ করে। এডিটর মানে কি বললাম, ভুল করলে বা ভুল এলে সেটাকে রেকটিফিকেশন করা, এরর কারেকশন করা, তার কাজ করে। ন্যাচারাল অর্ডার, গ্রামার ডেভেলপস ইন এ প্রেডিক্টেবল সিকোয়েন্স রিগার্ডলেস অফ টিচিং। যেভাবেই শেখানো হোক গ্রামার তার কি বলছে সিকোয়েন্স, ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আস্তে আস্তে আমরা ডেভেলপ মানে বিকাশ ঘটে আমাদের মধ্যে। এবার বলছি ইনপুট, উই লার্ন বেস্ট উইথ কম্প্রিহেন্সিবল ইনপুট জাস্ট বিয়ন্ড আওয়ার লেভেল। তাহলে উনি বলছেন যে আমরা কিভাবে শিখি না, আমাদের যে ইনপুটটা দেওয়া হলো, ইনপুট মানে আই, এই যে আইটা হচ্ছে ইনপুট, তার থেকে আমরা এক লেভেল বেশি শিখি, বিয়ন্ড আওয়ার লেভেল। মানে আমাদের ভেতরে যে এই যে রয়েছে মনিটরটা, এই মনিটরটা আমাদেরকে এডিট করে রেকটিফিকেশন করে আমাদের ইনপুটের থেকেও এক ধাপ বেশি শিখতে সাহায্য করে। এফেক্টিভ ফিল্টার, লো অ্যাংজাইটি, কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন মেক্স লার্নিং স্মুদার। তাহলে আমাদের এই যদি অ্যাংজাইটি মানে কি, উদ্বেগ কম হয়, কনফিডেন্স থাকে, মোটিভেশন থাকে, তাহলে আমাদের লার্নিংটা আরো স্মুদার মানে সুন্দরভাবে হয়। ঠিক আছে, তাহলে এবার তুমি বলবে যে এই যে অ্যাফেক্টিভ ফিল্টার, এই ফিল্টারটা তাহলে কি? ওই যে আমার বাড়িতে যখন আমি শিখছি আমার ভয় নেই যে আমাকে কেউ বকতে পারে বা আমাকে নিয়ে কেউ হাসাহাসি করতে পারে, তাহলে আমার তখন অ্যাংজাইটি নেই, তখন আমার একটা কনফিডেন্স আছে যে আমার বাবা আছে, আমার মা আছে, হ্যাঁ, এবং আমাকে কেউ বলছে বাবা বলো, বাবা বলো, বাচ্চাটাকে বলছে, তখন মোটিভেশনও পাচ্ছি। তাহলে এইগুলো যত বেশি হবে তত লার্নিংটা স্মুদার হবে, মানে আরো সুন্দরভাবে আমার শিখনটা এগিয়ে চলবে। বেশ, এবার দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই স্লাইডটা একটু বোধহয় ঝাপসা লাগছে তোমাদের, কারণ স্লাইডটা একটু রেজুলেশনটা কম আছে, যাই হোক বুঝতে পারবে। তাহলে যে বিভিন্ন ফ্যাক্টরগুলো যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর প্রভাব ফেলতে পারে সেগুলো নিচে একটু সংক্ষেপে আলোচনা করেছি। ইন্টারনাল ফ্যাক্টর মানে আমাদের ভেতরে যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে, এক্সটার্নাল মানে বাইরের বাহ্যিক, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, এফেক্টিভ মানে যেগুলো আমাদের উপর ক্রিয়া করতে পারে। ইন্টারনাল কি কি আছে? নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর কে প্রভাব ফেলতে পারে? আমাদের যে স্থানীয় ভাষা সেটা প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, পার্সোনালিটি, মোটিভেশন, এক্সপেরিয়েন্স, কগনিশন, এজ, এই জিনিস কটা আমাদের ইন্টারনাল ফ্যাক্টর। একটা চাইল্ড বা একটা শিশুর এই কটা জিনিস আমাকে দেখতে হবে যে তার পার্সোনালিটিটা কেমন, হ্যাঁ, তার সে কতখানি মোটিভেটেড রয়েছে শেখার জন্য, তার পূর্ব জ্ঞান এক্সপিরিয়েন্স মানে কতটা আগে শিখেছে, ঠিক আছে, আর কগনিশন মানে তার এই মুহূর্তে কতটা মেধা রয়েছে, আর কতটা এজ রয়েছে বা তার এজটা কিরকম, কতখানি সে নিতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে, তার উপর কিন্তু ডিপেন্ড করে অ্যাকুইজিশন। তাহলে ফ্যাক্টর এটা, এগুলো ফ্যাক্টর হলো ইন্টারনাল। এক্সটার্নাল কি আছে? নেটিভ স্পিকার। তাহলে আমার আশেপাশে যারা বলছে, এটা কি ছিল? নেটিভ ল্যাঙ্গুয়েজ, ভাষাটা ছিল। এখানে যে বলছে স্পিকার, আমার আশেপাশে আমার বাবা কাকা মামা যারা বলছে তারা কোন ভাষায় বলছে, কেমন বলছে, তার উপর ডিপেন্ড করবে আমার অ্যাকুইজিশন। কালচার অ্যান্ড স্ট্যাটাস মানে আমার যে সংস্কৃতি তার উপর, হ্যাঁ, আমাদের সংস্কৃতি যদি আমাদের আশেপাশে যদি রবীন্দ্রসঙ্গীত বাজে আমাদের ভাষাটা সুন্দর হবে। আমাদের আশেপাশে যদি দেখা গেল, বর্তমানে তো শোনা যায় অনেক রকম গান, আমি কোনো ছোট করছি না, সঙ্গীতের নামে যেগুলো আর কি কান ঝালাপালা করা বিষয়, দেখা গেলো সেই মুখের ভাষাটাও সেই বাচ্চাটা সেখান থেকে আজে বাজে শব্দ বা ভাষা অ্যাকোয়ার করে নিচ্ছে। কারিকুলাম মানে আমরা যেটা পাঠ্যক্রম যেটা পড়াবো বা যেটা শেখাতে চাইছি তার উপর নির্ভর করছে। ইনস্ট্রাকশন মানে আমরা কিভাবে তাকে নির্দেশ দিচ্ছি। মোটিভেশন মানে ওই যে বললাম, এখানেও দেখো মোটিভেশন আছে, এখানেও মোটিভেশন আছে। এবার এই মোটিভেশনটা তার নিজস্ব মোটিভেশন, মানে সে নিজে কতটা মোটিভেটেড, আর এটা হচ্ছে বাইরে থেকে কতখানি মোটিভেশন তাকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ফ্যাক্টর। আর এফেক্টিভ ফ্যাক্টর মানে কি? রিস্ক টেকিং, সে কতখানি রিস্ক নিতে চায়। ইনহিবিশন, হ্যাঁ, ইনহিবিশন, সেলফ এস্টিম, অ্যাংজাইটি, এমপ্যাথি, এগুলো কি এফেক্টিভ মানে কি আমাদের উপর ক্রিয়া করতে পারে, যে আমি একটা কথা বলবো মানে ভুল হবে না তো, এই রিস্কটা কতটা নিতে পারছি আমি বা চাইল্ড নিতে পারছে, তার উপর তার অ্যাকুইজিশন নির্ভর করছে। হ্যাঁ, সেলফ এস্টিম এগুলো জানো তোমরা, আত্মমর্যাদা বা আত্মসম্মান বোধ। অ্যাংজাইটি, উদ্বেগ, এমপ্যাথি, এই জিনিসগুলো প্রভাব ফেলে আমাদের ভাষার যে অ্যাকোয়ার করব কি লার্ন করব তার উপর অবশ্যই এগুলো প্রভাব ফেলে। চলে যাচ্ছি পরের স্লাইডে। আচ্ছা, এখানে এই স্লাইডে সেরকম কিছু নেই, ওইগুলোই ভেঙে ভেঙে বলা আছে। এজ, ইয়ঙ্গার লার্নার্স মে অ্যাকোয়ার এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মোর ইজিলি। বাচ্চারা কম বয়সের শিশুরা সহজভাবে অ্যাকোয়ার করতে পারে, হ্যাঁ, পার্টিকুলারলি উইথ প্রোনাউন্সিয়েশন, হোয়াইল মোটিভেটেড অ্যাডাল্টস মে লার্ন মোর র্যাপিডলি ওভারঅল বাট স্ট্রাগল উইথ নেটিভ লাইক আছে।
তাহলে কেউ একজন শিশু যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছে তখন সে উচ্চারণ বলো বা অন্যান্য জিনিসগুলো খুব ভালোভাবে শিখে নেয়, কিন্তু যখন একজন মোটিভেটেড অ্যাডাল্ট শিখছে, বড় হয়ে কেউ শিখছে, তার কিন্তু এই নেটিভ লাইক অ্যাসেন্টের জন্য সে দ্রুত শিখছে ঠিকই, কিন্তু স্ট্রাগল মানে তার সমস্যা হচ্ছে উচ্চারণে বা ওই সমস্ত জিনিসে। অ্যাপটিটিউড এন্ড ইন্টেলিজেন্স, যেটা কগনিশন বললাম, হ্যাঁ, ন্যাচারাল এবিলিটি টু লার্ন এন্ড লিভ ল্যাঙ্গুয়েজ ইজ এ কি ফ্যাক্টর ইন দ্য জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়ার্কিং মেমোরি ক্যাপাসিটি। একইভাবে মোটিভেশন তোমাদের অলরেডি বলেছি, পার্সোনালিটি, লার্নিং স্টাইল এন্ড স্ট্র্যাটেজিস, এগুলো সব তোমরা একটু দেখে নিও। ওই জিনিসটাই আমি যেটা বলে দিয়েছি সেটা এটা ভেঙে ভেঙে দিয়েছি, ঠিক আছে? ওইগুলো আছে, আমি স্লাইড চেঞ্জ করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আজকের যেটুকু শিখলাম তার কতখানি শিখলাম সেটুকু আমরা নিজেদেরকে টেস্ট করব। বেশ, এটা করার আগে তোমরা আমাকে বলো, কারো কোথাও কোনো জিজ্ঞাসা রয়েছে? এনি কোশ্চেন? তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে যাব। কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, তোমরা অ্যান্সার দেওয়া শুরু করেছো, তার মানে তোমাদের কারো কোনো কোশ্চেন নেই। চলে এসো কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1 কি আছে? এরর্স আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টলারেবল ফর। কোথায় আমরা ভুলকে ইম্পর্টেন্ট মনে করছি, গুরুত্বপূর্ণ মনে করছি, এবং কি বলছি টলারেবল, সেটাকে আমরা মেনেও নিচ্ছি। কিসে? লার্নিং এ, নাকি অ্যাকুইজিশনে, নাকি অপারেন্ট কন্ডিশনিং এ, নাকি রিইনফোর্সমেন্টে? কি হবে? তোমরা আনসার দিচ্ছ কি? আচ্ছা, সঞ্জীব ঘোষ বি দিয়েছো, বি বি। এ দিয়েছো রিয়া ঘোষ, সবিক বেজ এ দিয়েছো। কেউ এ দিচ্ছ, কেউ বি দিচ্ছ। এবার একটু বোঝো, আমরা কি বলেছিলাম? লার্ন, এই দুটো বাদ দিয়ে দাও, আমরা এলিমিনেট করে দিই এই দুটোকে। অপারেন্ট কন্ডিশনিং আর রিইনফোর্সমেন্ট বোঝাই যাচ্ছে এগুলো আলাদা বিষয়, আমাদের মূলত এই দুটোর মধ্যেই আনসারটা আসবে। এই দুটো আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম, কারণ অপারেন্ট কন্ডিশনিং এ এরর হবে কি না হবে সেটা তো যে শিখছে তার উপর ম্যাটার করছে না, আর রিইনফোর্সমেন্টও তাই। কিন্তু এই দুটোর মধ্যে লার্নিং মানে শিখন আর অ্যাকুইজিশন মানে অর্জন, এই দুটোর মধ্যে এরর, ভুলকে আমরা গুরুত্বপূর্ণ এবং টলারেবল, আমরা সেটাকে মেনেও নেবো। কিসের ক্ষেত্রে? লার্নিং এর ক্ষেত্রে না। লার্নিং এ ভুল করলে আমরা মেনে নেবো না, এবং এরর ইম্পর্টেন্টও নয়। অ্যাকুইজিশনের ক্ষেত্রে এররটা কিন্তু ইম্পর্টেন্ট, বলতে ইম্পর্টেন্ট আর কি, সে ভুল করতেই পারে এবং ভুল করলে তবেই সে ঠিকটা শেখে। এবং টলারেবল মানে আমরা সেটাকে মেনেও নিই, কারণ সেখান থেকে আমরা পরে রেকটিফাই করে ওকে লার্ন করাতে পারি, শেখাতে পারি। তাহলে এটা সঠিক আনসার হলো অ্যাকুইজিশনে এররস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টলারেবল। ঠিক আছে, এটা চলে গেল। পরেরটা বলো দু একটা। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, কিসের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাকুইজিশন? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সরকারি ভাষা। একদম, এটা সবাই তোমরা ঠিক দিয়েছো, একদম বাচ্চা ছেলেও পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি অ্যাকুইজিশন হয় না, আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি, মূলত লার্ন করতে হয়, আমাদের শিখতে হয়। হ্যাঁ, তাই এই থার্ড ল্যাঙ্গুয়েজ প্রশ্নটাই আসছে না, এলিমিনেট করে দিলাম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে এলিমিনেট করে দিলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমরা কি করি? লার্ন করি। তাই আমরা অ্যান্সার পেলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হলো? ঠিক আছে, তারপরে চলে আসো কোশ্চেন নাম্বার 3। স্টুডেন্টস উইল লার্ন বেটার ইফ, ছাত্ররা খুব ভালো শিখবে যদি, যদি কি? দে ওয়ান্ট টু লার্ন, তারা শিখতে চায়। দে নিড টু লার্ন, তাদের শেখার প্রয়োজন আছে। দে আর কম্পেল টু লার্ন, তাদেরকে শিখতে বলা হচ্ছে তাই। দে ওয়ান্ট টু পাস অ্যান এক্সাম, তাদের একটা পরীক্ষা পাস করতে হবে তাই। তাহলে কখন শিখনটা ভালো হবে? কখন শিখবে ভালো? যখন পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে। তাই পরীক্ষায় ভালো নাম্বার পেতে জন্য শিখবে নাকি? এখন তো আমার বলা ঠিক না, বিকল্প পথ অনেক রয়েছে। তাহলে সে নিশ্চয়ই তার জন্য তার মধ্যে শেখার আগ্রহটা বাড়বে না, এটা আমরা এলিমিনেট করলাম।
কম্পেল টু লার্ন, তাদেরকে বাধ্য করা হচ্ছে, এটাও শিখবে না সে। নিড টু লার্ন, তাদের শেখার প্রয়োজন হয়েছে, এটাও নয়, কারণ তার বাইরে থেকে প্রয়োজন হলেও সে কতখানি শিখবে জানি না, কিন্তু তারা শিখতে চাইলে সব থেকে ভালো শিখবে। তাহলে বোঝা গেল দে ওয়ান্ট টু লার্ন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই সঠিক অ্যান্সার দিয়েছিল তোমরা, ভেরি গুড। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ইনেটনেস হাইপোথেসিস ইজ প্রোপাউন্ডেড বাই, কে বলেছিলেন এটা? ইনেটনেস মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেটা সহজাতবাদ, এটা কে বলেছিলেন? এটা তো মুখস্থ হয়ে গেছে তোমাদের, বলো। 4-এর এ, বাহ, সবাই মুখস্থ করে ফেলেছে, ব্যাস দেরি করে লাভ নেই। 5-এরটা বলো, হু ইজ অ্যাডভোকেটেড দ্য কনসেপ্ট অফ অ্যাকুইজিশন ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, কে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর অ্যাকুইজিশন থেকে নিয়ে বলেছিলেন? ক্রাসেন, রবিনসন, প্যাবল, ডেভিড ক্রিস্টাল, এটাও তোমরা মুখস্থ করে ফেলেছো। ক্রাসেন কত সালে বলো দেখি, কত সালে বলেছিল? এবার আর মনে পড়ছে না কারো, নাকি মনে পড়ছে? বলো কত সালে বলেছিল? হ্যাঁ, 1985, ঠিক, ভেরি গুড। তারপর হচ্ছে ইন পেডাগজি হোয়াট ইজ মিন্ড বাই অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন বলতে কোনটাকে বোঝায়? এবার দেখো পড়তে হবে আমাদের অপশনগুলো। অ্যাকোয়ারিং অল দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস, ভাষার সমস্ত দক্ষতা অর্জন, এটা কি অ্যাকুইজিশন বলতে বোঝায়? নাকি বলছে গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং, মানে শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া? অ্যাকোয়ারিং প্রপার নোটস ফর এক্সামিনেশন, পরীক্ষার জন্য প্রপার নোটের অ্যাকোয়ার মানে অর্জন। সিকিউরিং হাই মার্কস ইন এক্সামিনেশন, হ্যাঁ, কি পরীক্ষায় ভালো নাম্বার মার্কস পাওয়া আর কি, কোনটার উপর মানে অ্যাকুইজিশন কোনটার সঙ্গে রিলেটেড? এ যারা বলছে ভুল বলেছে, সমস্ত কিছু কিন্তু অ্যাকুইজিশনের মধ্যে আসছে না, সেটা চলে আসছে লার্নিং এর মধ্যে। অ্যাকুইজিশনের মধ্যে শুধু আসছে যে লার্নিং এর প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, মানে আমি যে শিখবো তার শুরুয়াত করা, শুরুটা করা, সেটা হচ্ছে এ হবে না। না, এটা কোনটা? 6-এর এ হবে না, কারণ কি? কারণ অল অল দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল তো আমি অ্যাকুইজিশনে শিখতে পারবো না। অ্যাকুইজিশন তো ন্যাচারাল সেটিং এ হবে, ন্যাচারাল সেটিং তো, ন্যাচারাল সেটিং এ তোমাকে কে টেন্স শেখাবে? হ্যাঁ, কে তোমাকে নাউন প্রোনাউন এসব শেখাবে? তুমি শুধু লার্নিং প্রসেসের মধ্যে প্রবেশ করবে হচ্ছে অ্যাকুইজিশনের মাধ্যমে। তাহলে বিটা হলো সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, বেশ, চলে যাচ্ছি পরেরটায়। বোঝা যাচ্ছে? আচ্ছা, হোয়াট ইজ এলএডি, ল্যাড? এটা বাচ্চা ছেলেও পারবে, এখানে বলাই রয়েছে। ইট ইজ এ ডিভাইস ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, a natural faculty in the mind of any child which involves a natural predisposition to learn language and stands for language acquisition device। ফুল ফর্মটা জানলেই এটা হয়ে গেল। সাথে ডি, ল্যাঙ্গুয়েজ অ্যাচিভমেন্ট ডিভাইস, কে বলছো? ভালো করে দেখো, এটা অ্যাচিভমেন্ট রয়েছে, এটা নয়। ইট ইজ এ কম্পিউটার চিপ, এটাও নয়। আর এটা কি বলছে? ইট ইজ এ ডিভাইস ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা অ্যাকচুয়ালি ডিভাইস তো নয়। ডিভাইস মানে আমরা কি জানি? যন্ত্র। যন্ত্র কি বটে এটা? না, এটা আমাদের মানুষ মাথার ভিতরে থাকা, ব্রেনের ভিতরে থাকা একটা সিস্টেম, যেটা কি বলছেন আমাদের চমস্কি বলছে, হ্যাঁ, যে ওই নিউরো নিউরো যে আমাদের কি বলা যায় স্নায়ুতন্ত্র, সেইটার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকুইজিশন করি, অ্যাকোয়ার করি। তাহলে ল্যাড হচ্ছে এইটা, বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। আরেকটা দেখো, হোয়াট ইজ দ্য, পুরোটা দেখতে পাচ্ছ? ডি অবধি হ্যাঁ দেখা যাচ্ছে। বলছে হোয়াট ইজ দ্য কন্টেনশন অফ জিয়া পিয়াজে। জিয়া পিয়াজে কি বলছে? বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অটোমেটিক, ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ চাইল্ডস ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই যে আমরা এটা বলেছিলাম, কিন্তু এটা মনে হচ্ছে এটা হতে পারে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টেরই একটা অ্যাসপেক্ট, এটাই আনসার। ঠিক, বাকিগুলো পড়ে নিই একবার। ল্যাঙ্গুয়েজ লার্নিং সোললি ডিপেন্ডস অন অ্যাম্বিয়েন্স, পরিবেশের উপর পুরোপুরি নির্ভর করে, এটা পিয়াজে বলেননি। ইনি অটোমেটিক এটাও বলেননি। অটোমেটিকটা কে বলেছিলেন? এই থিওরিতে বলেছিলেন, যেখানে হচ্ছে চমস্কি বলেছিলেন যে অটোমেটিক শেখে, এটা কিন্তু পিয়াজে বলেনি। আর ডিটা কি বলছে? মোটিভেশন ইজ দ্য কি টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে মোটিভেশনটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পক্ষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও কিন্তু পেঁয়াজে বলেনি। তাহলে বিটা হলো অ্যান্সার। 9, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভলভস, ল্যাঙ্গুয়েজ লার্নিং এ কি, কোনটা নিচের কোনটা ইনভলভ, মানে কোনটা জড়িত?
যুক্ত রয়েছে। লার্নিং অনলি দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, শুধু ভাষার নিয়মগুলো শেখা। হাউ টু কমিউনিকেট উইথ পিয়ার গ্রুপ, বন্ধুদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে। দ্য এবিলিটি টু রিড অ্যান্ড রাইট প্রপারলি, লার্নিং অফ দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাভিং এ কনসিয়াস নলেজ অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি। তাহলে কি শুধুমাত্র ভাষার নিয়ম, নাকি বন্ধুদের সঙ্গে কথা বলা, নাকি প্রপারলি লিখতে পড়তে শেখা, নাকি সমস্ত ভাষার নিয়ম এবং কনসিয়াস মানে সচেতন জ্ঞান, গ্রামার সহ ভোকাবুলারি সহ, পুরোটা জড়িত কার সঙ্গে? ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সঙ্গে, এই ডি এর সঙ্গে, তাই তো? কি বলছো না একটা? হ্যাঁ, সবাই ডি বলছো, ঠিক, তোমরা ঠিক বলেছো। 10. Which one of the following statements is correct? কোনটা সঠিক বক্তব্য? First language is acquired, second language is learned. Second language is acquired, first language is learned. Both first and second language is learned. It is yet to be proven linguistically. তাহলে এটা দেখো কনফিউজিং কোশ্চেন। কেন? কারণ প্রথমটাই বলছে প্রথম ভাষাটাকে অ্যাকোয়ার করি, দ্বিতীয় ভাষাটাকে শিখি, দ্বিতীয় ভাষাটাকে শিখি অ্যাকোয়ার করি, প্রথম ভাষাটাকে শিখি। আর তৃতীয়টাতে কি বলছে? দুটোই আমরা শিখি। আর তৃতীয়টা বলছে ইয়েট টু বি প্রুভেন লিঙ্গুইস্টিক্যালি। তাহলে কনফিউশন কিন্তু এইটার সঙ্গে হচ্ছে না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার, এটা তো হতেই পারে না। দুটো ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, এটাও মনে হচ্ছে হবে না। কারণ আমরা একটা তো অ্যাকোয়ার করি নিজের মাতৃভাষাটা যেহেতু আমরা অ্যাকোয়ার করি, তাহলে এই বি এর অপশনটাও হচ্ছে না, সি এরটা। আর ডি এরটা কি বলছে? যে এখনো এটা ঠিকঠাক প্রমাণিত হয়নি। এইটার সঙ্গে কনফিউশন হচ্ছে একেরটা। কিন্তু না, প্রমাণিত হয়নি ঠিকই, কিন্তু বেশিরভাগ ভাষাবিদরা কিন্তু এইটাই মানে যে প্রথম ভাষাটাকে অ্যাকোয়ার করা হয়, দ্বিতীয় ভাষাটাকে শেখা হয়। তাহলে এ হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ হলো। বলো, কারোর কোনো বক্তব্য রয়েছে? শুধু অ্যান্সার ছাড়া কেউ কিছু বললে বলো, আমরা এখানেই শেষ করবো আজকে। কারো কিছু বলার আছে? ঠিক আছে, আমি এখানেই শেষ করছি, কিন্তু চ্যাট বক্সে তোমরা লিখতে পারো যদি কারো কিছু বলার থাকে।